চলো না, তোমার বাড়ির সবাইকে বলে দিই আমরা বিয়ে করে ফেলেছি। আর কতদিন এভাবে লুকিয়ে রাখবো? আর যে পারি না। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দেয় তনু। পাশেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছে রূপ। এই মুহূর্তে তনুকে ঠিক কি বলবে বুঝতে পারছে না সে। আজ দিয়ে তাদের বিয়ের 93তম দিন পূর্ণ হলো। তনু, আমি বলবো, কিন্তু তারপর। কথাটা শেষ করার আগেই হঠাৎ সিঁড়ি দিয়ে কারো উপরে আসা শব্দ পেয়ে তনু চোখ মুছে রূপের পাশ থেকে সরে গিয়ে ছাদের ওপর পাশে চলে যায়। উদ্দেশ্য হাতে করে আনা কাপড়গুলো মেলতে হবে। এদিকে রূপ সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। একটু পরেই ছাদে প্রবেশ করে রূপের বড় ফুপি আঞ্জুয়ারা বানু। রূপকে এই ভর দুপুরে ছাদে দেখে একটু মুচকি হাসেন তিনি। তখন বোধহয় বেলা 2:45। আঞ্জুয়ারা বানু রূপের কাছে গিয়ে গালে মুখে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কিরে রূপ, একটু আগেই না তুই খাবার খেলি? এখন আরাম না করে এই ভর দুপুরে ছাদে কি করছিস? এত রোদে তো তোর শরীর খারাপ করবে। কথাটা বলেই পাশে তাকাতে দেখে মেলানো কাপড়ের আড়াল থেকে তনু বেরিয়ে আসে ভেজা সপসপে গায়ে। তনুকে দেখেই যেন মেজাজটা খারাপ হয়ে গেল। হ্যাঁ রে তনু, সামান্য কটা কাপড় কেচে এত সময় লাগে? বেলা তো গড়িয়ে গেল। তনু ছোট্ট করে উত্তর দেয়, এই তো হয়ে গেছে মা। আঞ্জুয়ারা আর কোনো কথা বলে না, রূপকে নিয়ে নিচে চলে যায়। রূপ যাবার আগে অবশ্য তনুকে বলে গেছে তাড়াতাড়ি গোসল করে নিতে, এভাবে বেজা গায়ে বেশি সময় থাকলে শরীর খারাপ করবে। রূপ আর আঞ্জুয়ারা চলে যেতেই তনু সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। ঘন কালো মেঘ তখন সূর্যটাকে একটু একটু করে গ্রাস করছে। সারা আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, বোধহয় আবার বৃষ্টি নামবে। অতীতে ডুব দেয় তনু। তনুর ভালো নাম তনয়া মির্জা, তবে এটা তার বাবার বাড়ি না, নানা বাড়ি। আঞ্জুয়ারা বানু তার মা, আর রূপ তার বড় মামার একমাত্র ছেলে। আঞ্জুয়ারা বানুরা 3 ভাই বোন। সে মেজ আর রূপের বাবা সবার বড়। ছোট এক ভাই আছে, তবে সে প্রবাসী। তবে তার বউ আর 2 মেয়ে মেঘা আর মিশু এই বাড়িতেই থাকে। বড় মেয়ে মেঘা কলেজে হোস্টেলে আছে, আর তনুর ছোট মামি ছোট মেয়ে মিশুকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। এই বাড়ির বর্তমান হর্তাকর্তা আঞ্জুয়ারা বেগম। তাকে সবাই মোটামুটি ভয় পেয়ে চলে। রূপের বাবা রওশন চৌধুরী অনেক বছর আগেই মারা গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে। আঞ্জু বলতেই তিনি একগাল ভাত বেশি খেতেন। বোনের উপর তার ছিল অগাধ বিশ্বাস আর অসীম ভালোবাসা, তাই ব্যবসা আর পরিবারের সব দায়িত্ব তাকেই দিয়ে গিয়েছে। রওশন চৌধুরী মারা যাওয়ার পর ব্যবসার সব দায়িত্বের সাথে গোটা পরিবারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। একা হাতে সামলে নেন এই গোটা পরিবারটাকেই। খুব ছোটবেলায় তনুর বাবাও মারা যায়। তনুর তো ঠিক মনেও নেই কি হয়েছিল তার বাবার। মাও তাকে কিছু বলেনি, তবে জ্ঞান হওয়ার পর থেকে সেখানেই মানুষ। তবে কোনো এক কারণে তার মা তাকে ভালোবাসে না, একদম ভালোবাসে না। এইসব কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মনের অজান্তেই। আজকাল বড্ড কষ্ট হয় তার। এসব ভাবতে ভাবতে গোসল শেষ করে বেরিয়ে আসে। এখন গন্তব্য ড্রয়িং রুম। দুপুর তখন 3:25। দুপুর খাবারটা খেতে হবে। ডাইনিং রুম যাওয়ার পথেই মায়ের ঘরটা পড়ে। তনু মায়ের ঘরটা পার করার সময় কানে ভেসে আসে মায়ের উত্তেজিত কণ্ঠ। কাউকে যেন বেশ ঝাঁঝালো কণ্ঠে উপদেশ দিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার একটা মেয়ে চাই, চৌধুরী বাড়ির জন্য মানানসই মেয়ে, একদম রূপকথা রাজকুমারীর মতো মেয়ে চাই। তনু আর সেখানে দাঁড়ালো না, কিছু একটা মনে করে সেখান থেকে চলে এলো। মা ঠিক কি চাইছে সে খুব বুঝতে পারছে, তবে সে আজও বুঝতে পারল না মা কেন তাকে ভালোবাসে না। এইসব ভাবতে ভাবতে সে কখন চলে এলো টেরই পায়নি। বেশ কিছু সময় অন্যমনস্ক থাকার পর হঠাৎ তার হুঁশ ফিরে এলো কারো ছোঁয়ায়। তনু অনুভব করে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরছে। তনু ঠিক বুঝতে পেরেছে এটা রূপ। রূপ তনুকে নিজের দিকে ঘুরে নেয়, বেশ আদরে গলায় বলে ওঠে, চুলটা মুছে নে, এভাবে ভেজা চুলে টাওয়েল পেঁচিয়ে রাখলে তো ঠান্ডা লেগে যাবে। আমাকে তো আবার সারা রাত জেগে তোর সেবা যত্ন করতে হবে। আফটার অল 10টা না 5টা না একটা মাত্র বউ। কথাটা বলে রূপ হাসি দেয়। তনুও হাসে, কিন্তু কিছু বলে না। দুপুরের খাবারও তো খাসনি তনয়া, এবার তো শরীর খারাপ করবে। তনু কিছু বলে না। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, তবে রূপের মুখে তনয়া কথাটা শুনে সব রাগ যেন পানি হয়ে গেছে। সে ধীর পায়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে। যেতে যেতে একবার মুখ ফিরে তাকায় রূপের দিকে। আচ্ছা রূপ, তুমি কি জানো মা কেন আমায় ভালোবাসে না? আমি কি করেছি বলো তো? রূপ কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। তনু আর কোনো কথা না বলে চলে এসে ধপ করে বসে পড়ে খাবার টেবিলে। টেবিলে সব খাবার ঢাকা দিয়ে রাখা। সে একটা একটা করে খুলে দেয়। না,
তার এখন কিছু খেতে মন চাইছে না। সে আবার সব ঢাকা দিয়ে উঠে যেতে নিলে পেছন থেকে কেউ এসে আবার বসিয়ে দেয়। তনু পেছনে তাকিয়ে দেখে শেফালি বেগম, রূপের মা। তুই কি আমাকে না খাইয়ে মারবে বলে ঠিক করেছিস? কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি বলতো? তুই খাসনি বলে আমিও খেতে পারছি না। আয় একসাথে খাবো। তনু একটা মুচকি এসে আবার খাবার বাড়তে শুরু করে। দুজন একসাথে খেয়ে নেয়। এই গোটা বাড়িতে শেফালি বেগম একমাত্র মানুষ যে তনুকে ভালোবেসে যত্ন নেয়। তনু খাবার খেয়ে তার মামানির গালে ছোট্ট করে চুমু খায়, তারপর হেসে ঘরে চলে যায়। এদিকে আঞ্জুরা বানু বিছায় বেশ গুটি গুটি হয়ে বসে আছে। এ বেশ বুঝতে পারছে তনুর প্রতি রূপের টানটা দিন দিন বাড়ছে। একদিন তো এই টানের জন্য রূপকে বিদেশ পাঠিয়েছিল, কিন্তু এত বছর পরেও সেই টান যেন একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। তবে ভাইকে দেওয়ার কথা তো তার রাখতেই হবে। বেশ ভাবনা চিন্তা করে আঞ্জুরা বেগম রূপের মাকে ঘরে ডেকে পাঠান। শেফালি বেগম ঘরে আসতেই তার হাতে একটা মেয়ের ছবি হাতে ধরিয়ে দেন। এটা ভাইজানের বন্ধু সেলিম সিকদারের একমাত্র মেয়ে ঝুমার ছবি। মেয়ে বেশ সুন্দরী, তাই না ভাবি? শেফালি বেগম কৌতূহল নিয়ে তাকায় আঞ্জুরা বানুর দিকে। মেয়ের ছবি কেন দেখাচ্ছ বলো তো ননদিনী? আঞ্জুরা বানু ছোট্ট হাসি দিয়ে উত্তর দেয়, আমাদের রূপের সাথে বেশ মানাবে, তাই না বলো? শেফালি বেশ থতমত হয়ে খেয়ে যান। রূপ কি মানবে? কেন মানাবে না? না মানালে আমি মানিয়ে নেব। শেফালি বেগম আর কিছু বলে না, ছোট্ট হাসি দিয়ে উত্তর দিয়ে চলে যায়। তুমি যা ভালো মনে করো। আমি নই ভাবি, ভাইজান। আমি শুধু ভাইজানকে দেওয়া কথা রাখতে চাচ্ছি। আজ তনুর ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছে। তাড়াহুড়া করে না খেয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে, উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ভার্সিটিতে যেতে হবে। আজ বেশ গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। রূপ একবার ভাবে সে গাড়ি দিয়ে তনুকে পৌঁছে দেবে, তবে পরক্ষণে কি একটা ভেবে খাবার টেবিলে ছেড়ে আর ওঠে না, সেখানেই বসে থাকে। এদিকে তনু দ্রুত এসে একটা সিএনজি ডেকে নেয়, কিন্তু কি বিপদ, এই সিএনজি তো অর্ধেক রাস্তায় এসেই খারাপ হয়ে যায়। তনু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এখন কি হবে, কি করে যাবে সে? রাস্তায় তো আর কোনো গাড়িও নেই। তনু ফোন বার করে রূপকে ফোন দেয়, যাতে সে দ্রুত গাড়ি নিয়ে এসে তনুকে ভার্সিটিতে পৌঁছে দেয়, নয়তো বেশ দেরি হয়ে যাবে। রূপ কল রিসিভ করে। তনু রূপকে কিছু বলতে যাবে, তার আগেই সে খেয়াল করে তার পাশে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি। জানালার গ্লাস নামাতেই তনু বলে ওঠে, আরে অন্তর ভাইয়া, তুমি এখানে? অন্তর রূপের ছোটবেলার বন্ধু। সেই সুবাদে সে বেশ কয়েকবার রূপের বাড়িতেও এসেছে, তাই সে তনুকে খুব ভালো করেই চেনে। কি ব্যাপার তনয়া, তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো কেন? ক্যাম্পাস যাবে না? 9টা তো বেজে গেল। তনু মুখ কালো করে উত্তর দেয়, একেই তো বের হতে দেরি হয়েছে, তার ওপর দেখো না গাড়িটাও মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। অন্তর একগাল হেসে গাড়ির দরজাটা খুলে দেয়। এসো তোমায় পৌঁছে দিই। তনু একটু ইতস্তত বোধ করে। থাক, তোমায় কষ্ট করতে হবে না, একটু পরেই কোনো না কোনো সিএনজি চলেই আসবে। আরে থাকবে কেন, ভয় পেও না তনয়া, আমিও তো তোমার ক্যাম্পাসেই যাব। দুজনের গন্তব্য যখন একই, তখন বাকিটা পথ না হয় একসাথেই চললাম। তনু আর কিছু বলে না, গাড়িতে উঠে পড়ে। এদিকে গোটা সময় যে রূপ লাইনে ছিল তা তনু খেয়ালই করেনি। ফোনের দিকে চোখ পড়তেই তনুর মুখটা কালো হয়ে যায়, তারপর দুম করে তনু লাইনটা কেটে দেয়। রূপ ফোনটা নামিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সবাই অগোচর কাজী অফিসে গিয়ে হুট করে বিয়ে হয়ে যায় তনুরূপের। সেদিন ছিল ঘন বর্ষণের দিন। তনু আর আঞ্জুরা বানুর মাঝে বেশ ঝগড়া চলছিল। তিনি চান তনুকে বিয়ে দিতে নিজের পছন্দের কারোর সাথে, কিন্তু তনু বিয়ে করতে চায় না। সে সরাসরি মাকে জানিয়ে দেয় সে রূপকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। তনুর কথা শুনে আঞ্জুরা বানু চোখ মুখ লাল করে তনুকে জানিয়ে দেয় রূপের সাথে তার বিয়ে সে দিবে না, কিছুতেই না। সে তনুর জন্য ভালো ছেলে দেখে রেখেছে, রূপকে সে তনুর হাতে দেবে না, কিছুতেই না। কিন্তু তনু তো কিছুতেই মানবে না। এমন পরিস্থিতিতে রূপের মা ডেকে পাঠায় রূপকে। তনুকে ছেলের বউ হিসেবে মানতে তার কোনো সমস্যা নেই। আঞ্জুরা বানু কড়া গলায় শেফালি বেগমকে বলে ওঠে, রূপকে ডাকার কি আছে? আমি তো জানি রূপ তাকেই বিয়ে করবে যাকে আমি পছন্দ করব। তনু তো শুধু ওর ভালো বন্ধু, ছোটবেলা খেলার সাথী, জীবন সঙ্গী নয়, কখনো হবেও না। শেফালি বেগম আর তনু দুজন রূপের মুখের দিকে ফেল করে তাকিয়ে আছে। সে হয়তো বলবে তার তনুকে চাই জীবনসঙ্গী হিসেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রূপ কিছুই বলে না।
মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। আঞ্জুয়ারা বানু এবার একটা বিজয় হাসি হেসে তনুকে জানিয়ে দেয় সে যেন আর জেদ দেখিয়ে না বসে থাকে। হয়ে সে মায়ের পছন্দ মতো কাউকে বিয়ে করবে, নয়তো যে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। তনু ফেল করে তাকিয়ে থাকে মায়ের দিকে। আঞ্জুয়ারা বানু একটু দম নিয়ে সব রাগ খুব একসাথে করে তনুর দিকে তাকায়। নিজের অজান্তেই বলে ওঠে, তনয়া, তুমি একদম তোমার মায়ের মতো, একরকম জেদি, আমার সব সময় কষ্টের কারণ। তনু মায়ের কথা কিছু বোঝে না। মা মাঝে মাঝে এমন অনেক কথা বলে যা তনু বোঝে না, মাও বোঝাতে চায় না। মাকে তেমন কিছু না বললে শুধু একটা কথাই বলে, তুমি আমায় কেন ভালোবাসো না মা? কেন চাও না আমি ভালো থাকি? আমি তো তোমার মেয়ে। আঞ্জুয়ারা বানু বেশ শান্ত গলায় জবাব দেয়, আমি চাই তুমি ভালো থেকো, তবে রূপের সাথে নয়, তুমি রূপের যোগ্য নয়। তনু কিছু না বলেই বেরিয়ে যায় বাহিরে। আর কথা বলে লাভ নেই। আঞ্জুয়ারা বানু কিছু বলে না মেয়েকে, আটকানোর চেষ্টাও করে না। প্রায় সন্ধে হয়ে এসেছে, বাহিরে টিপটিপ বৃষ্টি পড়ছে। তনু বাড়ির পেছনের দোলনায় বসে আছে, সারা শরীর চুয়ে চুয়ে পানি পড়ছে। সেই সকাল গড়িয়ে সন্ধে হলো, তনু এখনও সেখানেই বসে আছে। হঠাৎ সে অনুভব করে কেউ তার কাঁধে হাত রেখেছে। তনু উঠে দাঁড়িয়ে পেছন ফিরতেই দেখে রূপ। রূপ দুম করে তনুকে জড়িয়ে ধরে। তনুকে কিছু বলতে না দিয়ে সে বলে ওঠে, আমাকে বিয়ে করবি তনয়া? আমি তোর সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। তনু রূপের গালে হাত রেখে রূপকে জিজ্ঞেস করে, আমায় ভালোবাসো? রূপ একটু থেমে উত্তর দেয়, তোর ভালোবাসায় যে আমাকে বড্ড পোড়াবে। আমি তো পুড়তে চাই না, কিন্তু তনয়া চল বিয়েটা করে ফেলি। আর পেছনে ফিরে তাকায়নি। তনু শক্ত করে রূপের হাতটা ধরে নেয় সে। এসব ভাবতে ভাবতে বেশ দ্রুত গাড়ি ছুটিয়ে চলছে রূপ। সামনে দেখা যাচ্ছে অন্তরের গাড়িটা। রূপ দম করে অন্তরের গাড়ির সামনে এসে নিজের গাড়িটা দাঁড় করিয়ে দেয়। একটুর জন্য গাড়ি ধরে পরস্পরকে ধাক্কা দেয়নি। অন্তর রূপকে দেখে বেশ রেগেই গাড়ি থেকে নামে। আর ইউ ক্রেজি? ঠিক সময় ব্রেক না করলে কি হতো ম্যান? তুই তো মূর্তির সাথে আমি আর তনুও। রূপ গাড়ি থেকে বেরিয়ে বেশ ঠান্ডা গলায় উত্তর দেয়, মরে যেতাম তো যেতাম, এমনিতেও তুই আমার প্রাণটাই নিতে চাস, ইভেন সেটা নেওয়ার ট্রাইও করছিস। অন্তর রূপের কথার আগামাথা বুঝে না। রূপ অন্তরকে হাক করে, কুশল বিনিময় করে নেয়। সে রূপের বেশ ছোটবেলার বন্ধু। অন্তরকে হাক দিয়ে সে তনুর দিকে তাকায়। তনু মনে মনে এমন কিছু একটা আন্দাজ করছিল। তনু গুটিসুটি মেরে গাড়িতে বসে আছে। রূপের তনুর কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। আমার সাথে যাবি চল। থাক না, তুমি আবার কেন কষ্ট করবে? আমি আর অন্তর ভাইয়া যাই, আর তো একটুখানি রাস্তা আছে। মাঝে অন্তর বেশ বিরক্তির সাথে বলে ওঠে, আর আশ্চর্য তো, আমি তনুকে নিয়ে পালিয়ে যাবো নাকি? ক্যাম্পাসেই তো যাব। তুই কেন যাবি? সারপ্রাইজ ব্রো। রূপ বেশ বিরক্তির সাথে উত্তর দেয়, তোর সারপ্রাইজ তোর কাছে রাখ, আমি চললাম। রূপ কিছুটা রেগে ধমকে দেয় তনুকে, কারণ তনু এখন গাড়ি থেকে বের হচ্ছে না। তনু কিছু না বলে হাসে, শুধু হাসে। অন্তর রূপের কাজে বেশ বিরক্ত হয়। রূপ কেন যে তাকে তনুর আশেপাশে ঘেঁষতে দেয় না তা সে বোঝে না, একদম বোঝে না। সব ভাইয়ারা বোধহয় এমনই হয়। কথা বলে অন্তর মনে মনে হাসে। রূপ আর তনু পাশাপাশি গাড়িতে বসে আছে। রূপ ড্রাইভ করছে আর তনু তাকিয়ে আছে রূপের দিকে। রূপ একরকম বিরক্ত হয়ে তনুকে জিজ্ঞেস করে, কি দেখছিস? ভালোবাসি। কাকে? কি বলো আবার, কাকে? তোমাকে। রূপ কিছু বলে না। কি হলো বলো না একবার, তুমি আমায় ভালোবাসো? তনুর মন খারাপ হয়ে যায়। জন্মের পর থেকে সে রূপকে দেখেছে। সব আকর্ষণ, ভালো লাগা, মন্দ লাগা সবটা রূপকে ঘিরেই ছিল। তবে রূপ কখনো নিজেকে উজাড় করে দেয়নি তনুকে। দুজনেই চুপ। হুট করেই তনু খেয়াল করে রূপ তাকে তার ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে না। এই রাস্তা তো তার ভার্সিটির রাস্তা নয়। কোথায় যাচ্ছি আমরা? বলবে তো কোথায় যাচ্ছি? ক্লাসে যাব না আমি? আমার তো ইম্পর্টেন্ট। রূপ তনুকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, তনয়া, আমি যদি তোকে গোটা পৃথিবীর থেকে আলাদা করে নিজের কাছে রাখতে চাই, তুই কি আসবি আমার সাথে? তনু মুচকি হাসে। রূপের গাড়ি একবারে থামে একটা রেস্টুরেন্টের সামনে। রূপ তনুকে ভেতরে বসিয়ে খাবার অর্ডার করে দেয়। তনু যে সকালে কিছু খায়নি তা তার বেশ মনে আছে। তনু খাবারটা মুখে নেবে, তখনই রূপের ফোনে কল আসে আঞ্জুয়ারা বানুর। রূপ ফোনটা ধরতেই তিনি বেশ উত্তেজিত বলে ওঠে, রূপ, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, কে এসেছে দেখ, এবার বোধহয় আমার মনের আশা পূর্ণ হবে। রূপ ভ্রু কুচকে প্রশ্ন করে, কে এসেছে মামুনি? এক্ষুনি বাড়ি আয় প্লিজ বাবা, দেরি করিস না।
তনু খাবারটা একবার মুখে নিয়ে প্লেটে রেখে দেয়। বাড়ি চলে যাও, আমার কথা ভাবতে হবে না, আমি বন্ধুর বাড়ি চলে যাব। আর হ্যাঁ, আমি একাই চলে যাব, পৌঁছে দিতে হবে না, তাতে দেরি হয়ে যাবে। রূপ শুধু অসহায় দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে। তনু রূপকে কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। তার ভীষণ কান্না পাচ্ছে। সে জানতো মায়েরা পৃথিবীর সব সুখ সন্তানকে উজাড় করে ঢেলে দেয়, কিন্তু তার মাঝে শুধু তাকে কষ্টই দিয়ে গেল, শুধুমাত্র কষ্ট। বাড়িতে বিয়ে বিয়ে সাজ, বাড়ি ভর্তি লোকজন। রূপ তখন তনুকে একা একা বন্ধুর বাড়িতে যেতে দেয়নি। একবার সঙ্গে নিয়ে ভার্সিটিতে যায়, অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরে। তনু আর রূপ ভেতরে ঢুকতে আঞ্জোরা বানু আর তার ছোট চাচি তাদের পথ আটকে দাঁড়ায়। তনু আর রূপ ছোট চাচিকে দেখে বেশ অবাক হয়। তার তো আর বেশি কিছুদিন পর ফেরার কথা ছিল। সে বাপের বাড়ি গিয়েছিল তার বড় ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে, হঠাৎ আজই ফিরে এলো। তনু আর রূপকে কিছু না বলতে দিয়ে তিনি একা একাই বলে ওঠেন, নিজের বাড়ির বিয়ে দেখিয়ে কি আর অন্যের বাড়ি বিয়ে খেয়ে বেড়াবে? আগে তো নিজের সংসারে কাজ সারাবি, পরে না হয় বাবার সংসারের কাজ। তাকে কথার মাঝে থামিয়ে দেয় আঞ্জোরা বানু। ধমকের সুরে বলে ওঠেন, তনুকে ঘরে নিয়ে যা তো, কথা তো পরেও বলা যাবে, আগে তো সব ঠিকঠাক হোক। খাটের ওপর সব রাখা আছে, একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসিস, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবি। কথাটা বলেই তিনি রূপকে টেনে নিয়ে যায় ড্রয়িং রুমে, আর তনুকে নিয়ে যায় তার ছোট চাচি। রূপ আর তনু বাড়ির ভেতরে পা দিতেই খেয়াল করে অন্তর এসেছে। অন্তর একা নয়, অন্তরের বাবা মা, বড় ভাই, ভাবি আর সঙ্গে তার দাদিও এসেছে। একরকম অন্তরের গোটা পরিবার উপস্থিত। রূপকে আঞ্জোরা বানু ড্রয়িং রুম তাদের সামনে একটা সোফায় বসতে দেয়। শেফালি বেগম সবাইকে নাস্তা দিচ্ছিল। রূপ একটু অবাক হয়, তবে নিজেকে কিছুটা সামলে নিয়ে অন্তরের বাবা মাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? তারা দুজনেই সালাম নেয়। অন্তরের মা বেশ আদুরে কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ রে রূপ, তুই কি আমাদের ভুলে গেলি? আগে কত আসতিস বলতো, এখন তো খোঁজও নিস না। রূপ ছোট্ট একটা হাসি দিয়ে অন্তরের দাদির পাশে গিয়ে বসে পড়ে। দাদির হাত চেপে ধরে। কি সুইট 16 কেমন আছো? অন্তরের দাদি রূপের গালে মাথায় হাত বুলিয়ে দেয়। তোমার মতো বর ছাড়া কিভাবে ভালো থাকি বলো তো? তাই তোমার মার সাথে কথা বলতে এসেছি। তোমার মা আর মামুনি অনুমতি দিলেই ভাবছি আজই শুভ কাজ সেরে নেব, তোমাকে বিয়ে করে নিয়ে যাব। কি গো বরমহাশয়, তুমি কি রাজি এই বুড়োকে বিয়ে করতে? এবার রূপের সাথে সাথে সবাই হেসে ওঠে। খুব রাজি। তোমার মতো সুইট বউ পেলে রাজি না হয়ে কি পারা যায়? রূপ বেশ সিরিয়াস ভঙ্গিতে অন্তরকে জিজ্ঞেস করে, কিরে অন্তু, হঠাৎ তো এইভাবে, কোনো সমস্যা হয়েছে? অন্তর মুচকি হাসে। কেন, কোনো সমস্যা ফেলে দিলাম নাকি? না তেমন কিছু না, হঠাৎ এভাবে এলি তাই আর কি। বলেছিলাম না সারপ্রাইজ আছে। মানে কিসের সারপ্রাইজ? তুই তো মাঝে মাঝে বোনের প্রোটেক্টিভ ভাই হয়ে যাস, তাই ভাবছিলাম এবার বাইরের লোক থেকে সোজা পার্মানেন্ট লাইসেন্সটা ধারী ঘরের লোক হয়ে যাই, যাতে করে তুই আর মাঝ রাস্তায় হিরো হিরোইনের মাঝে ভিলেন হয়ে না যাস। ওই যাকে বলে কাবাব মে হাড্ডি হ্যাঁ। কথাটা বলে সে হেসে ওঠে। আঞ্জুয়ারা বানু মাঝেই বলে ওঠে, আসলে অন্তরের মা বাবা অনেক আগেই অন্তরার তনুর বিয়ের ব্যাপারটা বলেছিল আমায়। তাদের তনুকে বেশ পছন্দ অন্তের জন্যে। আমিও বলেছিলাম আর কয়েকটা দিন যাক। আজকে হঠাৎ আবার বললো, আমিও আর না বললাম না। শুভ কাজে বেশি দেরি করতে নেই। কিন্তু মামনি, রূপ, অন্তরকে তো ছোটবেলা থেকেই দেখছি, চেনা পরিচিত এমন একটা ভালো ছেলে। অন্তর চাকরি পেয়েছে তনুর ভার্সিটিতে। দুইজনের চোখের সামনে থাকবে, মিলমিশও হয়ে হবে না, বলার প্রশ্নই ওঠে না। রূপ কিছু বলতে গিয়েও থেমে যায়। সেখান থেকে উঠে সোজা তনুর রুমে যায়। তনু বিছানায় বসে কাঁদছে, আর রূপের ছোট চাচি বারবার তনুকে বোঝানোর চেষ্টা করছে যাতে সে রাজি হয়ে যায়। এমন গো ধরে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। রূপ চাচিকে বাহিরে যেতে বলে। তিনিও সেখান থেকে চলে যান, কারণ সে জানে তনু বাড়িতে কারোর কথা না শুনলেও রূপের কথা ঠিকই শুনবে। ছোট চাচি বের হতেই তনু রূপের বুকে আছড়ে পড়ে। সে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। এখন কি হবে? রূপ কিছু বলছে না, চুপ করে আছে। চলো না, আমরা সবাইকে বলে দিই। আমরা তো অলরেডি বিয়ে করেই ফেলেছি, আমি কিভাবে আবার অন্তর ভাইকে বিয়ে করতে পারি? রূপ চুপ করে আছে। তনু আবারও রূপকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে। আমি তো তোমায় সত্যিকারের ভালোবেসেছি, এভাবে কি করে ভুলে যাব তোমায়? চলো না পালিয়ে যাই সবকিছু থেকে দূরে।
কথার মাঝে আগমন ঘটে আঞ্জুয়ারা বানুর। তিনি বেশ হুঙ্কারের সাথে তনুকে বলে রূপকে ছেড়ে দেওয়ার জন্য। তনু এখনো রূপকে ধরেই রেখেছে। সে তো কোনো কিছুরই পরোয়া করে না, তার তো শুধু রূপকেই চাই। তবে রূপ নিজেকে সামলে নিয়ে তনুকে নিজের থেকে ছাড়িয়ে এনে আঞ্জুয়ারা বানু রূপকে নিচে যেতে বলে। অন্তরের পরিবারকে সামলাতে হবে, আজ তারা তো এই বাড়ির মেহমান। এইসব খেয়াল রূপকেই রাখতে হবে, কারণ বর্তমানে রূপই এই বাড়ির একমাত্র পুরুষ মানুষ। সব দায়িত্ব তো তাকেই নিতে হবে। রূপ মামনির কথার কোনো প্রতিবাদ করে না, সেখান থেকে চলে যেতে থাকে। তবে যাওয়ার আগে তনুকে বলা তার শেষ কথা ছিল, তনয়া আমায় বিশ্বাস করিস? রূপের কথায় তনুর মুখে হাসি ফুটলে ও আঞ্জুয়ারা বানু বুকটা যেন ধক করে ওঠে। তবে কি রূপ বদলে যাচ্ছে? সব কি তার হাতের বাইরে চলে যাবে? আঞ্জুয়ারা বানুর ভাবনায় ছেদ ঘটে তনু বলে ওঠে, মা, কেন তুমি আমায় ভালোবাসো না? তিনি বেশ বিরক্তের সাথে বলে ওঠে, বারবার এক কথা বলো না তো। যাও, মুখ হাত ধুয়ে আসো। আজ আমি নিজে তোমায় সাজিয়ে দেব। তুমি তো আমারই মেয়ে, আর আমি তোমার মা। আমি রূপকে ভালোবাসি। রূপ তোমায় ভালোবাসে না। মা প্লিজ। তনু, এটা আবেগ। রূপ যা করছে সব আবেগের বশে করছে, এর থেকে বেশি কিছু নয়। তনুর মাথায় হুট করে যেন গরম হয়ে গেল। বেশ জোর গলায় বলতে ইচ্ছা করছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ কি শুধু আবেগের বশেই কাউকে বিয়ে করে নিতে পারে? না, পারে না। আবেগ, মায়া, ভালোবাসা সব কিছু মিলেই তো একটা মানুষ আর আরেকজন মানুষকে নিজের জীবনে আমন্ত্রণ জানায় জীবনসঙ্গী হিসেবে। রূপ তাকে নিজের জীবনে জায়গা দিয়েছে, স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এটা কি করে শুধু আবেগ হয়? এটা কি ভালোবাসা নয়? তবে তনু কিছু বলতে পারছে না। আঞ্জুয়ারা বানু তনুর এত শত ভাবনার মাঝে বলে ওঠে, কি ভাবছো? রূপ কি কখনো তোমায় নিজের মুখে বলেছে তোমায় ভালোবাসে? না তো। তাহলে? তনু মাথা নিচু করে আছে। সত্যি, রূপ কখনো তাকে বলেনি সে তনুকে ভালোবাসে। তবে সব ভালোবাসার কথা কি মুখ দিয়ে বলতে হয়? তিনি এবার বেশ শান্ত গলায় বলেন, তনয়া, আমি তোমায় বলছি, যাও তৈরি হয়ে নাও। এখানে আমার আর এই পরিবারের সম্মান জড়িয়ে আছে। কোনো সিন ক্রিয়েট করো না। আমি কথা দিচ্ছি, আজই কোনো সিদ্ধান্ত নেব না। সময় দেবো তোমাকে, নয়তো আমি তোমায় জোর করব। আর তুমি তো জানো রূপ আমার মুখের ওপর কথা বলে না। যাও। তনুকে সাজিয়ে গুছিয়ে নিচে আনা হয়েছে অন্তরের পরিবারের সামনে। তারা অবশ্য তনুকে আগে থেকেই পছন্দ করেন। সবচেয়ে বড় কথা, অন্তর চায় তনুকে, তাতে তার পরিবারেরও কোনো আপত্তি নেই। অন্তরের ভাবি হুট করে তনুর খোপায় কয়েকটা ফুল গুজে দেয়। এগুলো অন্তর এনেছে, সে নিজে দিতে পারবে না বলে ভাবিকে বলেছিল তনুকে দেওয়ার জন্য। রূপ দূরে বসে সব দেখছে, কিন্তু কিছু বলছে না, যেন সে মৌন ব্রত রেখেছে। এবার সেই বিশেষ সময় যখন পাত্রপক্ষ তাদের হবু কন্যাকে রিং পরাবে। এমন সময় দুম করেই রূপ এসে তনুর পাশে বসে। সবাই কিছু বুঝে ওঠার আগেই অন্তরের দাদাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দেখো তো দিদামণি, তনয়াকে আমার সাথে কেমন মানিয়েছে। সতীন হিসেবে তনুকে পছন্দ হয়েছে তোমার? রূপের এমন কথা সবাই বেশ থতমত হয়ে যায়। অন্তরের দাদি স্লান হেসে উত্তর দেয়, আমি তো সতীনের সংসার করতে পারবো না, তার চেয়ে বরং তনু আমার নাতবই হোক, আর তুমি আমার বর। কথাটা বলেই তিনি উঠে তনুর হাতে বালা পরিয়ে দিতে আসেন। রূপ দাদিকে বাধা দেন। দিদার হাত থেকে বালা নিজের হাতে নেয়। এগুলো তনুর জন্য নয়, যত্ন করে রেখে দাও ভবিষ্যতের জন্য, কারো জন্য। দিদা বেশ অবাক হয়ে প্রশ্ন করে, মানে? মানে আমার বউকে আমার সামনে বিয়ে দিতে চাইছো? তুমি তো দেখছি খুব হিংসুটে। সতীন বিদায় করে নতুন বন্ধা নাকি এটা? কথাটা বলেই রূপ তনুর হাতটা নিজের দুই হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয়। এই বিয়ে হবে না দিদা, প্লিজ। এবার পরিস্থিতি কেমন একটা হয়ে গিয়েছে। সবার একে অপরের মুখে তাকাতাকি করছে। কারো আর বুঝতে বাকি নেই রূপ চাইছে না বিয়েটা হোক। আঞ্জুয়ারা বানু এবার নড়ে চড়ে বসেন। পরিস্থিতি সামাল দিতে তিনি বিয়ে সংক্রান্ত কার্যক্রম এখনই বন্ধ করে দেন। আসলে তনুর পড়াশোনা তো শেষ হয়নি, আগে শেষ হোক। তাই তনু এখন বিয়ে টিয়ে করতে চাইছে না। আর রূপও তো একটা পাগল, সেসব না বলে শুধু শুধু পাগলামো করেছে। স্পষ্ট বললেই তো হয় তনু এখন বিয়ে করবে না। আর ও তো তনু হ্যাঁতে হ্যাঁ মেলাবেই। অন্তর, তুমি তো রূপকে চেনোই, ও তো মজা করেছে। আঞ্জুয়ারা বানুর কথায় সবাই মলিন হাসি হাসে। রূপ এখন তনুর হাত ধরে রেখেছে। সবাই ব্যাপারটা একটু সংকোচের সাথে মেনে নিলেও অন্তর বেশ বুঝতে পারছে রূপ চাইছে না। অন্তর এতদিন রূপের ব্যবহার ফরমানে নিলেও
আজকের ঘটনায় সে নিশ্চিত রূপ তনুকে চায়। সে শুধু শুধু ওদের মাঝে আসতে যাচ্ছিল। এখন অবশ্য তার লজ্জা লাগছে, বেশ লজ্জা লাগছে। অন্তরের পরিবারকে দুপুরের খাবার খাইয়ে ভালোভাবে বিদায় দিয়ে নিজের ঘরের বিছানায় এসে বসেন আঞ্জুয়ারা বানু। সঙ্গে রূপের মা আর চাচিও আছেন। আঞ্জুয়ারা বানু একটা পান সেজে রূপের মায়ের হাতে দিয়ে প্রশ্ন করে, আচ্ছা ভাবি, তনুকে তোমার কেমন লাগে? তিনি মৃদু হাসেন। কেমন আবার লাগবে, ছোট থেকে তো তনুকে আমি মানুষ করেছি আমার মতো করে। রূপ তো তোমার হাতে মানুষ, ছেলেটা সেই ছোট থেকেই তুমি ছাড়া কিছুই বুঝতো না। আমার তনুই তো আমার পায়ে পায়ে ঘুরতো, তুমি তো তনুকে দেখতেই পারতে না। কথাটা বলতে গিয়ে তিনি থেমে যান আর চোখে তাকান আঞ্জুয়ারা বানুর দিকে, বেশ থতমত খেয়ে যান। আসলে আমি অমনভাবে বলতে চাইনি। না, ঠিকই তো বলেছে, তনুকে আমি ভালোবাসি না। রূপের চাচি এবার নীরবতা ভেঙে বলে ওঠেন, সে যাই হোক, রূপের সাথে তনুর বিয়ে হলে মন্দ না, দুজনে একসঙ্গে সঙ্গে থাকবি, আর তনুও পরে বাড়ি যেতে হবে না। শেফালি বেগমও তাতে সহমত প্রকাশ করেন। আঞ্জুয়ারা বানু শেফালি বেগমকে ধমক দিয়ে থামিয়ে দেন। না, সেটা সম্ভব না। সেরূপ যাই বলুক, তনু যোগ্য নয়। রূপের চাচি বলে ওঠেন, রূপ যে বলল ও তনুকে বিয়ে করবে। এবার আঞ্জুয়ারা বানুর চোখ মুখ লাল হয়ে যায়। এতদিন আমার রূপকে দেখেছো, এটুকু বুঝো না ছেলে কোনটা মজা করে বলছে আর কোনটা সত্যি সত্যি বলছে? রূপ হয়তো তনুকে পছন্দ করে, কিন্তু আমাকে না জানিয়ে বিয়ে অসম্ভব। শেফালি বেগমের মুখটা মলিন হয়ে যায়। তিনি আজ অবধি বুঝতে পারলেন না তার ননদকে। তার যে তনুর উপর কিসের এত রাগ তিনি বুঝতে পারেন না। তবে তিনিও মনে মনে চান রূপ আর তনুর বিয়েটা হোক। সন্ধ্যায় রূপ ছাদে বসে স্মোক করছিল, অতিরিক্ত টেনশন থেকে মুক্তির পথ। তনু কোথা থেকে এসে রূপকে পেছন থেকে জড়িয়ে ধরে। রূপ সিগারেটটা ফেলে দেয়। আমার এখন তোমার চুমু খেতে মন চাইছে, তবে খাবো না। রূপ তনুকে ছাড়িয়ে নেয়, চোখে মুখে চিন্তার ছাপ। তনু একটু অপ্রস্তুত হয়ে যায়। কি হয়েছে, কি এত ভাবছো? মামনিকে সবটা বললে কেমন রিয়েক্ট করবে বুঝতে পারছি না। মা বোধহয় খুব রাগ করবে। মামনি কিছু খুব কষ্ট পাবে। কি কিছু না। হুট করে বিয়ে করাটা বোধহয়। রূপ থেমে গিয়ে আর চোখে তনুর দিকে তাকায়। আফসোস হচ্ছে তো, আফসোস করে লাভ নেই। কেন? কেন আবার? তোমাকে বিয়েটা তো করেই নিয়েছি, এখন ভাবছি 2-4টা বাচ্চা কাচ্চা নিয়ে নেব, তাতে তো মার আফসোস 2 গুণ 3 গুণ হয়ে যাবে। তারপর একেবারে বাচ্চা কাচ্চা সহ মায়ের কাছে গিয়ে বলে দিব আমরা চুপি চুপি বিয়ে করে নিয়েছি, বাচ্চাও নিয়ে ফেলেছি। এবার রূপ আর তনু দুজনেই হেসে দেয়। তাদের হাসি থেমে যায় কারোর পায়ের শব্দে। কেউ যেন উপরে আসছে। রূপ আর তনু দুজনেই একটু দূরত্ব নিয়ে দাঁড়ায়। আঞ্জুয়ারা বানু এসেছে। তিনি এসে তনুকে নিচে যেতে বলেন, রূপের সাথে একা কথা বলবেন। তনু যেতে চায় না, সেও শুনতে চায় মা কি বলবে। তবে তিনি তনুকে একটা ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয়। তনু মাকে একটা ভেঙচি কেটে নিচে চলে যায়। রূপের তনুকে দেখে ভীষণ হাসি পেলেও আঞ্জুয়ারা বানুর সিরিয়াস মুখ দেখে আর হাসে না। তিনি রূপকে ছোট্ট করে প্রশ্ন করেন, কেন করলি এমন? কেমন? অন্তরের পরিবারের সামনে যা করলি, তাতে কি আমার মুখ ছোট হলো না? সত্যি তো বললাম। কোনটা সত্যি? আমি তনুকে ভালোবাসি, এটাই সত্যি। এবার আঞ্জুয়ারা বানুর বুকটা ধক করে ওঠে। রূপ স্বভাবত খুবই চাপা। তার আবেগ অনুভূতি সে খুব কম প্রকাশ করে। ওই তো কিছু মানুষ হয় না যাদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। রূপ ঠিক তেমন ধাঁচের মানুষ। রূপ যে কখনো এভাবে তনুকে ভালোবাসার কথা বলবে তা তিনি কল্পনাতেও ভাবেননি। তিনি নিজেকে একটু সামলে নিয়ে রূপের মাথায় হাত রেখে একটু আদর করে দেয় রূপকে। আমি চাই না তনুর সাথে তোর সম্পর্ক গড়ে উঠুক, আমি সত্যি চাই না। আমি তনুকে বিয়ে করেছি মামনি। রূপের এমন কথাটিও তিনি কোনো রিয়াক্ট করেন না। বেশ শান্ত গলায় রূপকে বলে, আমি জানি তুমি এমন কিছু করবে না, তোমাকে আমি জানি, চিনি, বুঝি। তনুকে নিয়ে অনেক কমপ্লিকেশন আছে, তুমি ওর সাথে ভালো থাকবে না রূপ। মামনি প্লিজ। তোমার বাবাও কখনো চায়নি তনুর সাথে তোমার বিয়ে হোক। তনুর রক্তে দোষ আছে, সে তোমার যোগ্য নয়, কোনোভাবেই নয়। তোমার বাবাকে দেওয়া কথা আমাকে রাখতে হবে। তোমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি মরা পরেও শান্তি পাবো না। এমন কিছু করো না বাবা। রূপ আর কিছু বলতে পারছে না। তিনিও আর কিছু বলেন না, নিচে চলে আসেন। তনু আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ লুকিয়েছিল দেওয়ালের আড়ালে। তনু ছুটে এসে রূপকে জড়িয়ে ধরে।
এক্ষুনি হসপিটালে যাব, চলো। কেন? হাসপাতালে কেন? শরীর খারাপ লাগছে? আরে না, রক্ত পরীক্ষা করাতে। তাতে বোঝা যাবে আমার রক্তে কোনো ইনফেকশন আছে কিনা, যেটা তোমার কাছে পার হতে পারে। ধ্যাত, চলো না, মা তো এই ভয়েই তোমাকে আমার থেকে দূরে দূরে। তনয়া, আমার বিশ্বাস করিস? করিস না? করি তো। একটা কথা মনে রাখবি, এই পৃথিবীর সব থেকে খারাপ পরিস্থিতিও যদি কখনো তোর জীবনে আসে, সেই পরিস্থিতিতেও আমি তোর সাথে আছি। কখনো ভেঙে পড়বি না। তুমি কত বদলে গেছো। কি? এই যে কত ভালোবাসছো আমায়, আগে বাসতে না। একবার বলো ভালোবাসি। রূপ চুপ করে আছে। বলবে না? বেশ, বলতে হবে না। এরই মাঝে তনু ডাক পড়ে। শেফালি বেগম ডাকছে। নিচে তনু ছুটতে ছুটতে নিচে চলে যায়, আর কিছু বলে না। রূপ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ভাবতে থাকে মামুনির বলা কথাগুলো। মামুনি যে কথাগুলো প্রথমবার বলেছে এমনটা নয়, এর আগেও বলেছে। আঞ্জুয়ারা বানু যখনই তনুর প্রতি রূপের দুর্বলতা অনুভব করত, তখনই তাকে বাধা দিত, বারবার করে বাধা দিত। কিন্তু প্রত্যেক বাধা যেন তনুর প্রতি রূপের আবেগ অনুভূতিগুলোকে আরো তীব্র করে তোলে। ওই যে হিউম্যান সাইকোলজি, মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আরো বেশি করে আকর্ষণ অনুভব করতে থাকে। রূপও তার ব্যতিক্রম নয়। তনু নিজে এসে দেখেন শেফালি বেগম খাবার টেবিল গুছিয়ে রেখেছে। তনু সেখানে এসে তিনি তনুকে বলেন আদা দিয়ে কড়া করে চা বানাতে। খুব করে মাথা ধরেছে। তনুর হাতে চা না খেলে এখন তার চলবেই না। তনু রান্নাঘরে যাওয়ার সময় চোখে পড়ে টেবিলের ঝুড়িতে থাকা যমজ কমলা লেবুর দিকে। তনু তার হাত থেকে নিয়ে নেয়। এটা তো আমিই খাবো, তাহলে আমার যমজ বাচ্চা হবে। আচ্ছা, বাচ্চা হলে দুজনই আমার মতো হবে নাকি রূপের মতো? নিজে নিজে বলে নিজেই জিহ্বায় কামড় দিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে তনু কিছু না বলে হাসতে থাকেন। রূপ পকেট থেকে ফোন বের করে অন্তরকে ফোন দেয়। 2 বার রিং হওয়ার পর অন্তর কল রিসিভ করে। রূপকে এক নাগারে কয়েকটা গালি দিয়ে নেয়, তারপর শান্ত হয়ে প্রশ্ন করে, এবার বল কি চাই তোর? গালি দেওয়া শেষ? কি চাই তাই বল। ক্রাশ তো ভাগিয়ে নিলি। দেখা করতে চাই। কি দরকার? হেল্প লাগবে তোর? পারবো না। ভার্সিটি ক্যাম্পাসে আয়, দেখা করি। পারবো না। তুই না আমার বন্ধু? অন্তর আর রূপ সামনাসামনি বসে আছে কফি নিয়ে। অন্তর বেশ কড়া গলায় বলে ওঠে, 7 দিনের মধ্যে আমার জন্য মেয়ে খুঁজে না দিলে তুই আমার বন্ধু না। পরে আর বন্ধুত্বের দোহাই দিতে পারবি না। রূপ দাঁত কেলিয়ে জবাব দেয়, মেয়ে দিয়ে কি করবি? প্রেম করব, বিয়ে করব ভেবেছিলাম। তনুকে নিয়ে সুইডেনে যাব হানিমুনে। শালা তুই সব আশায় পানি ঢেলে দিলি। কল্পনাও করিস না। তাহলে শুধু পানি না, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিব। ওকে, করছি না। অলরেডি বুকে যে আগুন লাগিয়েছি সেটা আগে নেভানোর ব্যবস্থা কর। এবার মেয়ে খুঁজে দে, বিয়ে করব। রূপ পকেট থেকে ফোন বার করে একটা মেয়ের ছবি আর নাম্বার ধরিয়ে দেয়। মামুনি দেখতে বলেছিল, পটিয়ে ফেল। আমি পৌঁছানোর আগে বিয়ে করে নে, নয়তো দেখা গেল তুই চিরকুমারী থেকে গেলি। কথাটা বলে রূপ হাসতে শুরু করে। অন্তর দাঁত কটমট করতে করতে বলে, এই জন্য ডেকেছিস? আরে না, মজা করছিলাম। আচ্ছা অন্তু, তোদের ভার্সিটিতে সায়েন্স ল্যাব আছে না? আমার কিছু দরকার ছিল, হেল্প করতে পারবি? আরে গবেট, আমি কি সায়েন্সের টিচার নাকি? সায়েন্সের সও জানি না, কি হেল্প করব? তাতে কি, টিচার তো। আমার হেল্প চাই মানে চাই। কেমনি কি করবি তা তুই জানিস। কিন্তু হেল্পটা কি? রূপের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। কলেজ ক্যান্টিন থেকে বার হতেই রূপ আর অন্তর মুখোমুখি হয় তনু এক বন্ধুর সাথে ক্যান্টিনে ঢুকছে। রূপকে দেখে তনুর মুখটা যতটা ঝলমলে হয়ে উঠেছিল, অন্তরকে দেখে ততটাই মলিন হয়ে ওঠে। লজ্জায় মাথা নিচু করে নেয়। অন্তর ব্যাপারটা বুঝতে পেরে নিজেও লজ্জা পায়, সেখান থেকে চলে যায়। অন্তর চলে যাওয়ার পর তনু রূপের কাছে আছে। আমার বর কি আমাকে চোখে হারাচ্ছে? না তো, আমি তো আজকাল বউ ছাড়া পৃথিবীর সবকিছু চোখে দেখি। তো কি চাই এখানে? আমার যমজ বাচ্চা চাই। ছি, কি নোংরা। যমজ কমলালেবু খেলে তো আর যমজ বাচ্চা হয় না। বাচ্চার জন্য আগে বাচ্চার বাবাকে লাগে। ছি, কি নোংরা। তনু রূপকে মুখ ভেচি করে সেখান থেকে চলে যায়। রূপ চলে যায় অন্তরের পেছন পেছন। কাজটা খুব জরুরি। সন্ধ্যায় আঞ্জুরা বানু একা একা ঘরে বসে আছে। আজ ঘরের আলোটাও জ্বালায়নি। তনু ঘরে এসে অন্ধকার হাতের লাইটটা জ্বালিয়ে দেয়। তুমি ঘর এমন অন্ধকার করে রেখেছো কেন মা? ভালো লাগছে না। তোমার কি মন খারাপ মা? কি চাই তোর? চা করেছি তোমার জন্য, খাবে না? আদা দিয়ে মশলা চা বানিয়েছি, নাও। তিনি আর কিছু বলেন না। তনু মায়ের পাশে বেড সাইড টেবিলটাতে চায়ের কাপ রেখে দেয়।
তনু চলে যেতে নিলে তিনি তনুকে পেছন থেকে ডাক দেয়। তনু, এখানে বস। মার হঠাৎ এমন আধুরে কণ্ঠ শুনে তনু বেশ খুশি হয়। একরকম ছুটে গিয়ে মায়ের কাছে বসে। তনু, জানিস আজকে তোর বাবার জন্মদিন। তোর বাবা বেঁচে থাকলে আজকে আমাকে বাইরে নিয়ে যেত ফুচকা খেতে। তনু হাত দিয়ে মাথা চুলকায়। কই, জানি না তো, তুমিও তো কখনো বলনি বাবার জন্মদিন। দিনটা খুব স্পেশাল ছিল একটা সময়। এখন নেই। তিনি তনুর দিকে তাকান। তুই দেখতে বাবার মতো হলেও স্বভাবগুলো একদম মায়ের মতো হয়েছে। চঞ্চল, জেদি, একগুঁয়ের সঙ্গে কৌতূহলী। তনু অবাক হয়ে বলে, কই মা, তুমি তো শান্ত, ভীষণ শান্ত। আঞ্জুয়ারা বানু নিজেকে সামলে নেন। তোর বাবা একটা সময় আমাকে খুব ভালোবাসতো। তোর বাবা এখানে এসেছিল তোর নানা ভাইয়ের কাছে। তোর নানা ভাইয়ের অফিসে চাকরি করত। তারপর ভালো লাগা, ভালোবাসা, আমাদের বিয়ে। বড় ভাইজান অবশ্য বিয়েটা একবারের বিপক্ষে ছিল। আমি তো তোর মধ্যে জেদি ছিলাম। সবার বিপক্ষে গিয়ে তোর বাবাকে বিয়ে করেছিলাম। তনু মুচকি হেসে উত্তর দেয়, তারপর আমাকে পেয়ে বড় মামাও হয়তো খুশি হয়ে যায়। তারপর তুই নোস, তারপর আমার ব্যর্থতা। আমি কেন নই? গল্পে তো এমনটাই হয়। জীবন গল্প নয়, পৃথিবীর সবচাইতে কষ্টের মুহূর্তগুলো হলো ভালোবাসার মানুষের কাছে হওয়া অবহেলার সময়গুলো। আর সেই সময়টাই তো তুই। আঞ্জুয়ারা বানু তনুকে চলে যেতে বলেন। তনু আলো নিভিয়ে নিচে চলে আসে। আজ সকাল থেকে বাড়িতে ভালো মন্দ রান্না চলছে। আজ তনু ছোট মামা দেশে ফিরবে। রান্না করছে আঞ্জুয়ারা বানু আর শেফালি বেগম। তনুর ছোট মামি সারাদিন ঘর থেকে বার হয়নি। তিনি বাপের বাড়ি চলে যেতে চান, তবে কেউ তাকে যেতে দেয়নি। তনু আজ অবধি ছোট মামা আর ছোট মামির সম্পর্কটা বুঝে উঠতে পারে না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তো মনে হয় না। সন্ধ্যে নাগাদ তিনি বাড়ি ফিরে আসেন। রূপের ছোট চাচা সাফায়েত স্বভাবত বেশ শান্ত, খুব কম কথা বলেন। বাড়ির সবাই তার আশাতে বেশ খুশি হয়। তিনি সবার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে এসেছেন। রাতের খাবারের শেষে তিনি বেশ দ্বিধাদ্বন্দ্বের সাথে নিজের ঘরে যান। এই গোটা সময়টুকুতে তিনি একবারও নিজের স্ত্রীর মুখ দেখেননি। ঘরে তার স্ত্রী মানে রূপের চাচি বসে আছেন। সাফায়েত সাহেব ঘরে যেতে রূপের চাচি বিছানা থেকে উঠে দাঁড়ায়। বালিশ কাঁথা নিয়ে রওনা হয় স্টাডি রুমের দিকে। সাফায়েত সাহেব বাধা দেন। যেতে হবে না। হবে হবে বললাম তো যেতে হবে না। হবে হবে এত অভিমান করতে নিয়ে নিল। ভালো তো বাসেন না, মানবিমানে পরোয়া করছেন কেন? দরকার নেই। দরকার আছে, আমার দায়িত্ব তুমি। শুধু দায়িত্ব? বিয়ে 8 বছর হতে চলল, সংসার কি জিনিস বুঝলাম না। না পেলাম স্বামীকে, না পেলাম সন্তানের সুখ। এমন জীবন কোনো মেয়ে চায় শুনি? আমি আমার অতীতটাকে ভালোবাসি। আর আমাকে? আমি তো বর্তমান। সরুন, আমি চলে যাব ঘর থেকে। সাফায়েত তার স্ত্রী নীলুকে বিছানায় টেনে বসিয়ে দেয়। মাত্র 2 দিনের জন্য এসেছি, একটু কষ্ট করো, তারপর আবার চলে যাব। আমার ঘর সংসার সবই তো তোমার। সবাই আমার, শুধু আপনি ছাড়া। নীলু, তিনি নাক ফুলিয়ে উত্তর দেন, এমন তাসে ঘর গড়বেন বলেই কি এসেছিলেন? চাই না এমন জীবন। সাফায়েত আর কিছু বলেন না। এতদিনে নীলুর মনে অভিমানের পাহাড় জমে গিয়েছে। রাতে সবাই শুয়ে পড়ার পর তনু গুটি গুটি পায়ে ছাদের দিকে হাঁটা দেয়। সে জানে রূপ এখন ছাদে তার জন্য অপেক্ষা করছে। এটা যেন তাদের রোজকার ডিউটি। ঘুমানোর আগে নিজেদের মতো একটা ছোট্ট জগৎ তৈরি করে, তারপর সেই জগৎটাতে একটু সময়ের জন্য বেঁচে থাকা। তনু ছাদে গিয়ে এদিক ওদিক তাকায়, কই কোথাও তো রূপ নেই। এপাশ ওপাশ খোঁজাখুঁজি করে, অন্ধকারের মাঝে দেখতে পাচ্ছি না ঠিক মতো, তাই আলো জ্বালাতে হবে বলে পেছন ফিরতে রূপ তনুকে জড়িয়ে ধরে। তনু বেশ ভয় পেয়ে যায়। ভয় পেলি তনয়া? না, শুধু বুক ধড়ফড় করছে। কোথায় দেখি? না, দেখতে হবে না। ওকে, দেখলাম না। কি ঢং, ঠিক ছোট মামার মতো। এখানে চাচ্চু এলে কোথা থেকে? কেন, দেখো না ছোট মামা কেমন করে ছোট মামিকে। মামি খুব কষ্ট পায়। ছোট চাচ্চু কাউকে একটা ভালোবাসতো, বাড়ির সবাই তাকে জোর করে ছোট মাম্মির সাথে বিয়ে দিয়ে দেয়। চাচ্চুর সেখানে একটু প্রবলেম, হয়তো মানিয়ে নেবে। আর কবে মানবে শুনি? বুড়ো হলে। কথাটা বললেই রূপ হেসে ওঠে। আচ্ছা রূপ, মা যদি তোমায় অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত, তুমি কি এমন করতে? আমার শোকে পাথর হয়ে যেতে না? নতুন বউকে ভালোবাসতে না? পাগল নাকি?
বিয়ের পর দিনে বউয়ের সাথে ঠিক করতাম কয়টা বাচ্চা নেব, আর বিয়ের দিন ঠিক করতাম হানিমুনে কোথায় যাওয়া যায়। তোকে তো আমার মনেও পড়তো না। রূপের বাচ্চা? বাচ্চা হয়নি তো এখনো হবে। তনু, আমি কিন্তু আজকে স্মোক করিনি, তুই চাইলে আমাকে চুমু খেতে পারিস। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়েছিলেন একটি মেয়ে। লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক যখন লাফ দিতে যাবেন তখনই কেউ যেন তার হাতটা টেনে ধরে। তিনি বেশ বিরক্ত নিয়ে পেছনে ফিরে তাকান। একটা লম্বা শ্যামবর্ণের ছেলে তার হাত ধরে আছে। তিনি বেশ বিরক্তের সাথে বলে ওঠেন, আপনি কি চাই? ছাড়ুন, আমি লাফ দিব। জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে তন্ময়। গ্রামের সহজ সরল সাদামাটা ছেলে তন্ময়। কলেজের এক পরিচিত টিচার রেফারেন্সে এত দূরে আসা। চাকরিটা তার প্রয়োজন। তন্ময় ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিল তার ডাক পড়ার। এমন সময় হঠাৎ করেই একটা মেয়ে ছুটে এসে দুম করে তাকে প্রশ্ন করে বসে, আচ্ছা শুনুন, 5 তলা থেকে লাফ দিয়ে কি মরে যাওয়া যায়? তন্ময় মেয়েটার দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মেয়েটা কান্নাকাটি করে নাক মুখ লাল করে ফেলেছে। দৌড়িয়ে আসার জন্য এখনো হাঁপাচ্ছিল মেয়েটি। তিনি একটু মাথা চুলকে উত্তর দেয়, হ্যাঁ যাই তো। 5 তলা কেন, 3 তলা থেকে লাফিয়ে পড়লেও মারা যাওয়া সম্ভব, যদি হায়াত না থাকে তো। মেয়েটা একটা ঢুক গেলে আবারও প্রশ্ন করে, কোনোভাবে বেঁচে যাব না তো? ধরুন একটা হাত ভেঙে বেঁচে গেলাম বা পা ভেঙে বেঁচে গেলাম। তন্ময় একটু বিরক্ত হয়। মেয়েটা আবারও নিজে থেকেই বলে ওঠে, আসলে আমি মরতে চাচ্ছি। আপাতত ওই বারান্দা থেকে লাপানোটাই সহজ বলে মনে হচ্ছে। কথাটা বলেই তিনি খোলা বারান্দার দিকে চলে যান। তন্ময় প্রথমে মজা হিসেবে নিলেও মেয়েটির কর্মকাণ্ড তার ভালো ঠেকছে না। মেয়েটি যখন লাফ দেবে তার আগেই তন্ময় তার হাত চেপে ধরে। মেয়েটা ছিল আঞ্জরা বানু, তনুর মা, আর তন্ময় তনুর বাবা। এটাই ছিল তনুর বাবা মায়ের প্রথম পরিচয়। তন্ময় আঞ্জরা বানুকে ধরে নিয়ে বসায় একটা চেয়ারে। একটু সংকোচের সাথে প্রশ্ন করে, আপনি মরতে চান কেন? তিনি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, প্রেমে ছ্যাঁকা খেয়েছেন কখনো? খেলে বুঝতেন কেমন লাগে। মানে? আজকে আমার বাবার সাথে আমার প্রেমিকের পরিচয় করানোর কথা ছিল। কত কি করে বাবাকে রাজি করিয়েছিলাম, অথচ একটু আগেই খোঁজ নিয়ে জানতে পারি সে আজকে একটা বিয়ে করেছে। এবার বলুন, আমার কি বেঁচে থাকা উচিত? আহ, কি লজ্জা! বাবার কাছে মুখ দেখাবো কিভাবে? তন্ময় বেশ জোরে জোরে হেসে ওঠে। ও, এই জন্য মরতে চান? তা নয় তো কি, আমি বাবাকে এই মুখ কি করে দেখাবো? দেখতে হবে না, মাস্ক পরে নিন, তাহলেই তো হয়। আঞ্জরা বুকার মতো তাকিয়ে থাকে। আমি ব্যর্থ। না, আপনি অনেক লাকি, তাই তো এমন একজন মানুষের হাত থেকে বেঁচে গেলেন। তাই নাকি? যান, বাড়ি চলে যান, এইসব চিন্তা বাদ দিয়ে। আঞ্জরা বানু উঠে দাঁড়ান। এমনিতেও তার সুইসাইড করার মতো সাহস ছিল না, তারপর ফ্রিতে মোটিভেশন পেয়ে বেশ ভালো লাগছে। আঞ্জরা উঠে দাঁড়ায়, তন্ময়কে উদ্দেশ্য করে বলে, আপনি কে? এখানে কি করছেন? হাতের ফাইলটা লক্ষ্য করে নিচ থেকেই বলে ওঠে, চাকরি করতে এসেছেন? এখন আপনি বাড়ি চলে যান। আঞ্জরা তন্ময়ের হাত থেকে ফাইলটা নিজের কাছে নিয়ে নেয়। তারপর তন্ময়কে উদ্দেশ্য করে বলে, আপনি আমায় হেল্প করেছেন, আমিও আপনার হেল্প করব। কথাটা বলে তন্ময়ের হাতে একটা ফোন নম্বর দিয়ে ছুট লাগায়। তন্ময় এদিক সেদিক দেখেও আর মেয়েটিকে খুঁজে পায় না। তন্ময় বেশ ঘাবড়ে যায়। ফাইলটাতে তার সব সার্টিফিকেটগুলো আছে, একজন মানুষের সারা জীবনের সম্বল। তন্ময় এদিক সেদিক খোঁজাখুঁজি করে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও মেয়েটির দেখা পায় না। হুট করেই তার মনে পড়ে মেয়েটি তো তাকে একটা নাম্বার দিয়েছিল। তন্ময় পকেট থেকে ফোন বার করে নাম্বারটাতে ডায়াল করে। না, ফোনটা তুলছে না। তন্ময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চিন্তায় সে ঘামতে শুরু করেছে। না জানে কোন ফাঁদে পড়ল সে। এইসব ছাইপাশ চিন্তা করতেই হাতের ফোনটা বেজে ওঠে। সেই নাম্বার থেকে ফোন এসেছে। তন্ময় ফোনটা রিসিভ করে বেশ রাগারাগি করতে থাকলো। অপর পাশ থেকে আঞ্জরা বানু তন্ময়কে শান্ত হতে বলে, ইন্টারভিউ রুমে ডেকে পাঠায়। তন্ময় সেখানে গিয়ে তো অবাক, মেয়েটি সেখানেও। ইন্টারভিউ রুমে গিয়ে তন্ময় প্রথম পরিচিত হয় আঞ্জরা বানুর সাথে। সে ছিল এই অফিসের মালিকের একমাত্র মেয়ে। পরিচয় পালা আস্তে ধীরে বাড়তে থাকে। একটু একটু করে দুজনেই তলিয়ে যায় ভালোবাসার সমুদ্রে।
আঞ্জুয়ারা আর তন্ময়ের সম্পর্কটা প্রথমে কেউ মানতে না চাইলেও পরে সবাই মেনে নেয়। গড়ে ওঠে তাদের একটি সুখের সংসার। এইসব এত শত কথা ভাবতে ভাবতে আঞ্জুয়ারা বানুর চোখে জল আসে যায়। সুখ তো আর সবার কপালে সহ্য হয় না, তার কপালেও সহ্য হয়নি। সকাল সকাল তনুর ডাক পড়ে ছোট মামার ঘরে। সাফায়াত সাহেবের ডাক পেয়ে তনু ছুটে লাগায়। সাফায়াত সাহেবের সাথে তনুর খুব কম কথা হয়েছে। তিনি তো জীবনের বেশিরভাগ সময় একা একা কাটিয়েছেন। তনুর মামার ঘরে যেতেই তিনি তনুকে নিজের কাছে বসিয়ে দেন। তনুর হাতে একটা প্যাকেট আর কিছু চকলেট দিয়ে বলেন, এটা আমার ভাগ্নির জন্য। তনু বেশ খুশি খুশি মনে সেটা হাতে নিয়ে উঠতে নিলে তিনি তনুর হাতে একটা সোনার চেইন ধরিয়ে দিয়ে বলে, এটা এই বাড়ির একমাত্র বউয়ের জন্য। তনু এবার বেশ বড়সড় রকম ধাক্কা খায়। এটা ছোট্ট ঢোক গেলে প্রশ্ন করে, বউ মানে? বউ মানে আমাদের রূপের বউ। তনুর মনের মধ্যে লজ্জা আর ভয় দুটিই কাজ করছে। তিনি তনুকে শান্ত করে বলেন, আমি সব জানি, ভয় পাস না। আমি শুধু চাই তোরা সুখে থাক। যে আগুনে আমি পুড়ছি সেই আগুনে যেন তোদেরকে ছুঁতে না পারে। তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তনু চুপচাপ মামার কথা শুনছিল, মনে মনে খুশিও হচ্ছিল। সাফায়াত সাহেব তার খুশিতে ফোড়ন কেটে বলে, যাও রূপকে ডেকে দাও। কেন, ওকেও গিফট দেবেন? তনু হেসে উত্তর দেয়, দেব, যাও ডেকে দাও। অন্তর বারবার রূপকে ফোন করছে, বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। রূপ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অন্তর বেশ উত্তেজিত হয়ে রূপকে বলে ওঠে, রিপোর্ট তো চলে এসেছে, তারা বলেছে শুধু 28% ম্যাচ করেছে, যার অর্থ নেগেটিভ। রূপ একটা বড় নিঃশ্বাস নেয়। এরই মাঝে তনু আসে রূপের ঘরে। তনুকে দেখে রূপ ফোনটা কান থেকে নামিয়ে রাখে। তনু একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় রূপের দিকে। কার সাথে কথা বলছো শুনি? তোর সতীনের সাথে। কি বলবি বল। ছোট মামা ডাকছে, চলে এসো। রূপ, আমি আবারও বলছি, তনুর সাথে আমি তোমার বিয়ে দেব না। বারবার একই কথা বলে আমায় বাধ্য করো না কোনো কঠিন কোনো সিদ্ধান্ত নিতে। এতটুকু কথা বলেই আঞ্জুয়ারা বানু বসার ঘর থেকে উঠে নিজের ঘরে চলে যান। রূপ আর সাফায়াত সাহেব সেখানেই বসে আছেন। তনু আর রূপের বিয়েটা ইনডাইরেক্টলি সাফায়াত সাহেবের উদ্যোগেই হয়েছিল। সেদিন মামুনির আর তনুর কথোপকথনের পর রূপ বাড়ি থেকে বার হয়ে তার ছোট চাচা সাফায়াত সাহেবকে কল করেন, সবটা জানান তাকে। সাফায়াত সাহেব সেদিন রূপকে শুধু বলেছিল, যে কোনো কিছুর বিনিময়ে হোক নিজের ভালো থাকাকে কখনো বিসর্জন দিস না। ভালোবাসার মাঝেই তো ভালো থাকা। আজ সাফায়াত সাহেব ফিরে যাবেন তার কর্মস্থলে। যাবার আগে ভেবেছিলেন রূপ আর তনুর ব্যাপারটা বড় আপাকে জানিয়ে দেবেন, কিন্তু আঞ্জুয়ারা বানুর অসুস্থতা আর বিষণ্ণ মুখ দেখে তিনি বলতে চেয়েও কিছু বলতে পারেন না। হাজার হোক বড় আপা তো মায়ের মতো, আর একটু সময় নেই না হয়ে তনু রূপের ব্যাপারটা মেটানো যাবে। কিছুদিন যাবৎ আঞ্জুয়ারা বানুর শরীর মন কোনটাই ভালো চলছে না। আজকাল তার অতীতের কথা বড্ড বেশি মনে পড়ে অতীতে কাটানো ভালো সময়গুলোর কথা। তন্ময় তাকে বড্ড ভালোবাসত। বাড়ি থেকে পালানোর পর আঞ্জুয়ারা বানুর পরিবার আঞ্জুয়ারা বানুর মুখ দেখতে নারাজ ছিল। তবে তন্ময় সব সময় তাকে খুশি রাখার চেষ্টা করত। সব কিছু যেন স্বপ্নের মতো ছিল, কোথাও ভালোবাসার কমতি ছিল না। বিয়ের বছর পার হতে না হতেই আঞ্জুয়ারা বানু জানান তিনি মা হতে চলেছেন। খবরটা পেয়ে তন্ময় আঞ্জুয়ারা যতটা না খুশি হয়েছিল তার চেয়ে বেশি খুশি হয়েছিল আঞ্জুয়ারা বানুর বাবা আর ভাই। সব রাগ অভিমান ভুলে তারা ছুটে এসেছিল তাদের প্রিয় আঞ্জুর কাছে। একমাত্র মেয়ে নিজের মাঝে লালন করছে ছোট্ট একটা প্রাণ, এর চেয়ে খুশির আর কি হতে পারে। তবে সবটা গল্পের মতো হলেও মাঝে ঘন কালো মেঘে বাসা বাঁধে। আঞ্জুয়ারা বানু তখন 7 মাস চলছিল। সেদিন বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল। তিনি অবশ্য তখন বাপের বাড়িতেই ছিলেন, তন্ময় অফিসে। বাহিরে বৃষ্টি দেখে হঠাৎ করেই তার 7 জায়গায় বৃষ্টিতে ভেজা। তন্ময় ফোনের ওপার থেকে এক নাগারে বারণ করেই যাচ্ছিল তাকে, এই সময় একদম ঠান্ডা লাগানো যাবে না। না মানে না। তন্ময় বেশ রাগারাগিও করছে, কিন্তু আঞ্জুয়ারা তো প্রথম থেকে একরোকা জিদ্দি। কে শুনে কার কথা। আস্তে ধীরে পা টিপে টিপে হাঁটা দেয় ছাদের দিকে। রূপ তখন 4 বছরের বাচ্চা। ফুপ্পিকে ছাদে দেখে যেতে সেও ছুট লাগায় পিছু পিছু। দুজন স্বাদ মতো ভিজে নেয় আষাঢ়ের প্রথম বর্ষণে। এবার বেশ শীত করছে, আবার বাহিরে ঝড়ও শুরু হয়ে গেছে। বৃষ্টির ব্যাগ যেন বেড়েই চলছে। এখন নিচে নামার পালা।
দুজন ধরাধরি করে নামার সময় হুট করে পা স্লিপ করে আঞ্জুয়ারা বানু দুম করে সিঁড়ি বেয়ে নিচে পড়তে থাকে। ছোট্ট রূপ সেখানেই ভয় পেয়ে কান্না করতে থাকে। বাহিরে প্রচণ্ড ঝড় চলছে আর আঞ্জুয়ারা বানু নিচে পড়ে ছটপট করছে। তাদের চিৎকারে এক এক করে বেরিয়ে আসতে থাকে বাড়ির লোকজন। তন্ময়কেও সাথে সাথে ফোন করা হয়। আজ সকাল থেকে আঞ্জুয়ারা বানুর কেন যেন বারবার নিজের মায়ের কথা মনে পড়ছে। সে সাফায়াতের কাছে যায় বায়না ধরে গ্রামের বাড়ি যাবার জন্য। সেখানে তাদের বাবা মায়ের কবর আছে, একবার জিয়ারত করে আসবে, কাছ থেকে দেখে আসবে, এতেই হয়তো মন একটু শান্ত হবে। যদিও আজ সাফায়াত সাহেবের বিদেশ ফিরে যাবার কথা ছিল, তবুও বড় আপার আবদার রাখার জন্য রাজি হয়ে যায়। কাল সকাল সকাল বেরিয়ে যাবে সবাই, কিন্তু তনুর কি হবে? তনুর তো ফাইনাল এক্সাম চলছে, সে তো যেতে পারবে না। তনুর মাকে জানিয়ে দেয় একটা দিন সে বন্ধুর বাড়িতে থাকবে, তাতে তার কোনো অসুবিধা হবে না। তনু ছাড়া বাড়ির সবাই যাবে তাদের গ্রামের বাড়িতে। বেশ সকাল সকাল সবাই তৈরি হয়ে নেয়, উদ্দেশ্য গ্রামের বাড়িতে। তনু মা মামিদের বিদায় দিয়ে রওনা হয় কলেজে। বেরোনোর আগে তৈরি হয় নতুন সমস্যা। রূপের নাকি কি একটা কাজ পড়ে গেছে, এখন সেও নাকি যেতে পারবে না। রূপের মা বার কয়েক রূপকে বলে, কোনোভাবেই কি কাজটা পরে করা যায় না? একটা দিনেরই তো ব্যাপার, কাল বিকেলেই ফিরে আসব। রূপ একটু অসহায় ভঙ্গিতে উত্তর দেয়, না আমার সম্ভব না, তেমন হলে আমি নিজেই চলে যেতাম, কিন্তু সম্ভব না। আঞ্জুয়ারা বানু কিছু বলে না, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন তিনি। রূপ মামনির দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, সরি মামনি। সবাই বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3টা নাগাদ তনুর এক্সাম শেষ হয়। তনু ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে তার বান্ধবীও। উদ্দেশ্য একটা সিএনজি পেলে সেটা নিয়ে রওনা হবে ফ্রেন্ডের বাসায়, রাতটা সেখানেই থাকবে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি। রূপ গাড়ি থেকে নেমে আসে। তনু তো অবাক। যাওনি? গেছি তো। তাহলে কি? রূপ গ্রামে গেছে আর আমি রূপের ভূত। কি সব বলো? দেখতেই তো পাচ্ছিস তোর সামনে দাঁড়িয়ে। গেলে না কেন? রূপ শান্ত স্বরে জবাব দেয়, তোর জন্য। পাশে তনুর বান্ধবী হেসে ওঠে। সে রূপ তনুর ব্যাপারে সবই জানে, বিয়েতে সাক্ষীও ছিল। রূপ তনুর ফ্রেন্ডকে বাসায় নামিয়ে দেয়। তনুও যেতে চাইলে তনুর হাত চেপে ধরে। কই যাস? কেন, নিশুর বাড়ি। কেন? ও মাঝ না ওর থাকার কথা, বাড়িতে তো কেউ নেই, কই থাকবো? কেন, এই যে আমি আছি, আমার সাথে থাকবি। তনু আর কিছু বলে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপের দিকে। তারা দুপুরের খাবারটা একসাথে বাহিরেই খেয়ে নেয়। তনু বাড়ি ফেরে, গোসল শেষ করে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত, শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ে। রূপ বার কয়েক তনুকে দেখে যায়, সে এখনো ঘুমিয়েই আছে। প্রায় সন্ধে নাগাদ তনুর ঘুম ভাঙে। কিচেনে গিয়ে কফি বানিয়ে হাঁটা দেয় রূপের ঘরে। গোটা বাড়িতে এখন শুধু তারা দুজনেই আছে। রূপ বিছানায় বসে ফোন চাপছে। তনুকে দেখেও সে মাথা তুলছে না। তনু রূপের কাছে গিয়ে বসে, নাও কফি বানিয়েছি। দরকার নেই, যা ঘুমা, রাত হইছে। মানে কি? কিছু না। তনু বুঝে গেছে রূপ রেগে আছে। তনু মুখ কাচুমাচু করে উত্তর দেয়, একটু টায়ার্ড ছিলাম তো। ঠিক আছে। রাতে কি খাবে? কি রান্না করব, নাকি বাইরে থেকে কিছু অর্ডার করব? রূপ একটু নড়ে চড়ে বসে তনুর মুখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তনু বাহিরে যাবি ডিনার করতে, ক্যান্ডেল লাইট ডিনার। তনু হাসে, হেসে উত্তর দেয়, চলো যাই। দুজন রেডি হয়। তনু প্রথমে রেগুলার একটা ড্রেস পরলেও পরে রূপের জোড়াজুড়িতে একটি শাড়ি পরে নেয়। দুজনে বেশ কাপল কাপল লাগছে আজ। রাত খাবার শেষ করতেই তনু বাড়ি যেতে চায়। বেশ রাত হয়ে গেছে। রূপ ভ্রু কুচকে তনুকে বলে ওঠে, বাড়ি যাব কেন, আজ রাতে আমরা এখানেই থাকবো। তনু অবাক হয়ে বলে, এখানেই থাকবো? এখানেই। তনু একবার নিজের দিকে তাকায়, একবার রূপের দিকে তাকায়, তারপর প্রশ্ন করে, আর জামা কাপড় এইসব পরেই থাকবো নাকি? রূপ একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, দরকার নেই। খাবার শেষ করে রূপ আর তনু হাঁটা দেয় রুমের দিকে। তনু ঘরে ঢুকতে অবাক হয়ে যায়। কি সুন্দর ঘরটা, চারদিকে কি সুন্দর করে সাজানো। চারদিকটা কাঁচা ফুলের গন্ধে মোমো করছে। কিন্তু 1 মিনিট, তনু কিছু একটা মনে পড়তে রূপের দিকে চোখ বড় বড় করে তাকায়। রূপ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তনু সকাল সকাল রূপকে না জানিয়ে একা একা বাড়ি ফিরে আসে। মনে তার একরাশ অভিমান জমে রয়েছে। রূপ তখন ঘুমিয়েছিল।
তনু কিছুক্ষণ রূপের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর হুড়মুড় করেই সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। তনু বাড়ি থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আগমন ঘটে আঞ্জুয়ারা বানু সহ পরিবারের সবার। তনু মাকে দেখে একরকম চমকে যায়। তিনি তনুকে দেখে একরকম রাগি চোখে তাকান তনুর দিকে, কপালে তার চিন্তার ভাঁজ। এত সকালে বাড়িতে কি করছো? তুমি বন্ধুর বাড়ি যাওনি? রাতে কোথায় ছিলে? রূপ কোথায়? তনু একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর মাকে শান্ত গলায় বলে, রাতে বাড়িতে ছিলাম না, কিছুক্ষণ আগে ফিরেছি, রূপ বাড়িতে নেই। আঞ্জুয়ারা বানু একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে রাতে রূপকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, তাই ভোর হতে না হতেই রওনা হয়ে গিয়েছি। আঞ্জুয়ারা বানু কথার মাঝে শেফালি বেগম ফোড়ন কেটে বলে, ননদিনের ওইটাকে ভোর বলে না, মাঝরাত বলে। মাঝরাতে সবাইকে ডেকে নিয়ে বাড়ি এসেছো, তোমার যেন তরেই সয় না। বাপরে বাপ। তনু আর কথা বাড়ায় না, রওনা হয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। তনুর মুখটা কেমন থমথমে হয়ে আছে। ব্যাপারটার দিকে সবাই খেয়াল না করলেও আঞ্জুয়ারা বানু ঠিকই খেয়াল করেছে। তবে কি রূপের সাথে কিছু হয়েছে? রূপ ঘুম থেকে উঠে বার কয়েক তনুর নাম ধরে ডাকাডাকি করে। তনুর কোনো সাড়া নেই। রূপ কিছুক্ষণ সেভাবেই শুয়ে থাকে। হয়তো তনু ওয়াশরুমে গেছে, শাওয়ার নিচ্ছে। কিন্তু অনেকক্ষণ তনুর কোনো সারা শব্দ না পেয়ে রূপ বিছানা থেকে উঠে ওয়াশরুমের উকি দেয়। তনু তো সেখানেও নেই। বারান্দায় গিয়ে উকি দিলে দেখতে পায় সেখানেও তনু নেই। এবার রূপের টেনশন হতে থাকে, তনু কি তবে রাগ করছে? তনু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, রিসিপশনে গিয়ে চেক আউট করে নেয়। রিসিপশন থেকে শুনতে পায় তনু বাড়ি ফিরে গেছে। কথাটা তনু রিসিপশনে বলে গিয়েছিল, তারা যেন রূপকে জানিয়ে দেয়। রূপ দ্রুত বাড়ি চলে আসে। বাড়ি ফিরেই সবাইকে দেখে একরকম ধাক্কা খায়। তাদের তো রাতে ফেরার কথা ছিল, এত সকালে কি করছে? তাদের অনাকাঙ্ক্ষিত ফিরে আসা রূপের ভালো না লাগলেও মুখে একটা কৃত্রিম হাসি আনে। মামনিকে জড়িয়ে ধরে। এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তুমি ঠিক আছো তো আব্বা? ঠিক আছি। তুমি এত সকালে ফিরে এলে যে? তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, ওখানে বসে চিন্তা করার থেকে ভাবলাম বাড়ি ফিরে আসি। রূপ এদিক সেদিক তাকায়, তনু কোথায়? পাশ থেকে রূপের ছোট চাচি রূপকে বলে, তনু পরীক্ষা দিতে গিয়েছে, আজ তো ওর পরীক্ষা। তনু খেয়েছে? কি জানি, আমরা বাড়ি ফিরতে তো দেখলাম ও রেডি হয়ে বেরিয়ে গেছিল, খেয়েছে কিনা জানি না। রূপের হাতের ঘড়ির দিকে তাকিয়ে আছে। পরীক্ষা শুরু হতে এখন ঘন্টাখানেক দেরি আছে। রূপ আর কথা না বাড়িয়ে বাহিরে বেরিয়ে পড়ে। আঞ্জুয়ারা বানু রূপকে বাধা দিয়ে বলে ওঠে, এখন যাস না, তুই যেতে যেতে তনু পরীক্ষা হলে ঢুকে পড়বে, খেতে পারবে না। রূপ মামনির কথায় মাথা নিচু করে নেয়। মামনি কিভাবে যেন তার মনের সব কথা বুঝে নেয়। আমি তনুর কাছে যাব না, একটু কাজ ছিল তাই। আঞ্জুয়ারা বানু আর কিছু বলেন না, ঠান্ডা চোখে তাকিয়ে থাকেন রূপের দিকে। রূপ মামনির দিকে না তাকিয়ে বেরিয়ে যায়। ক্যান্টিনে তনু একা একা বসে আছে। আজ তনু বেশ তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে এসেছে। কিছু খাওয়াও হয়নি তার, কিছু খেতেও ইচ্ছে করছে না। তনু না খেয়েই পরীক্ষার হলে ঢুকে পড়ে। কাল রূপের সাথে বেশ খানিকটা সময় কাটানো হয়েছে, তেমন একটা পড়াশোনাও করা হয়নি। তনু পরীক্ষা শেষ করে বার হতেই দেখে রূপ দাঁড়িয়ে আছে। তনু রূপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন এসছো? তোমাকে নিতে। তনু রূপের মুখে তুমি ডাক্তার শুনে বেশ অবাক হয়। হঠাৎ তুমি? আমাদের তো বিয়ে হয়েছে। বিয়ে হলেই তুমি ডাক্তার হবে? রূপ আর কিছু বলে না, তনুকে টেনে গাড়িতে তুলে নেয়। তনু কিছু বলছে না, চুপচাপ বসে আছে। রূপ নিজে থেকেই বলে ওঠে, রেগে আছিস তনু? সকাল থেকে তো কিছুই খাসনি, শরীর খারাপ করবে তো। আই এম সরি। সরি কেন বলছো? কাল নিজেকে সামলাতে পারিনি। আফটার অল উই আর হাজব্যান্ড ওয়াইফ, এখানে রাগ করার কিছু নেই। আমি রাগ করিনি। আমরা তোর হাজব্যান্ড ওয়াইফ তনু। কেউ জানে না। সো হোয়াট? কেউ না জানলে কি সব মিথ্যে হয়ে যাবে? তুমি ভালোবাসো না আমায়? কে বলেছে? ভালোবাসো, তাই কাল বারবার বলতে বললাম, বলে না তো? বলবো না মানে? বাসো না? তনয়া প্লিজ, সব কথা কি মুখে বলতে হয়? বাদ দাও, মাকে কবে বলবে সবটা? বাচ্চা হওয়ার পর? তুই বললে আজই বলে দিই। তনু আর কিছু বলে না। রূপ আর তনু একসাথে বাসায় ফেরে। সারাদিনে বহুবার রূপ তনু মুখোমুখি হয়। রূপ তনুর সাথে কথা বলতে চাইছে, কিন্তু তনু বলছে না, বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। রাতে খাবার টেবিল আঞ্জুয়ারা বানু সবাইকে একসাথে ডেকে পাঠান।
সচরাচর তনু আর শেফালি বেগম পরে খায়। আজ আঞ্জুয়ারা বানু ডাকে সবাই একসাথে বসেছে। আঞ্জুয়ারা বানু কোনো ভনিতা ছাড়াই বলে ওঠেন, আমি গ্রামে গিয়ে মেয়ে দেখে এসেছি, রূপের বিয়ে দেব। রূপের বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলাতেই রূপের বাবার কথা দিয়ে রেখেছিল তার বন্ধুকে। আমি শুধু রূপের বাবার কথা দেওয়ার কথা রাখতে চাচ্ছি। রূপের বিয়েটা দিয়ে দায়মুক্ত হতে চাই। কেউ কিছু বলছে না। তনু কথাটা শুনেই দুম করে খাবার টেবিল থেকে উঠে যায়। রূপ একটা দীর্ঘ শ্বাস ফেলে। মামুনি কেন যে মানছে না? রূপও খাবার খায় না, উঠে চলে যায়। খাবার টেবিলে সাফায়েত সাহেব উপস্থিত ছিলেন না, তিনি শ্বশুরবাড়ি গিয়েছেন। তনু বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। তার জীবনের সবচেয়ে বড় দুঃখ মা তাকে ভালোবাসে না। আজকাল তনুর মনে হয় রূপও তাকে ভালোবাসে না। তনু শুয়ে শুয়ে এইসব ভাবছে আর রূপ একনাগারে তনুকে কল করেই যাচ্ছে। তনু ফোন তুলছে না। রূপ তনুকে মেসেজ করছে, ছাদে সে অপেক্ষা করছে তনুর জন্য। তনু হাজার অভিমানের পাহাড়কে ঠেলে সরিয়ে দিয়ে হাঁটা ধরে ছাদের দিকে, রূপের ডাককে অস্বীকার করার। তনু ছাদে পা দিতেই কেউ একজন পেছন থেকে তনুর চোখ দুটো চেপে ধরে। তনু বেশ বুঝতে পারছে এটা রূপ। ছাড়েন, আমি দেখতে পাচ্ছি না। যাতে দেখতে না পাস তাই তো ধরলাম। এবার চল। কোথায় যাব? যেখানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? এভাবে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেবে নাকি? আমায় মেরে ফেললে মামুনির কথা মতো বিয়ে করে ঘরে নতুন বউ আনবে? কি সব বলিস? ঠিকই বলি, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। রূপ কিছু বলে না, সে হাসছে তনুর কথায়। রাতের রাগটা তার এখনো রয়ে গেছে। রূপ তনয়াকে ছাদের অপর পাশ নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। চোখের উপর থেকে হাত সরাতেই তনু অবাক হয়ে যায়। সেখানে ফুল দিয়ে সুন্দর করে লেখা আই লাভ ইউ। রূপ তনুর কানের কাছে গিয়ে আস্তে আস্তে করে বলে, ভালোবাসি তনয়া, আমি তোকে খুব ভালোবাসি। তনু অবাক চোখে তাকিয়ে আছে রূপের দিকে। কি বললে আবার বলো? রূপ হাসতে হাসতে সেখানে হাঁটু গেড়ে বসে আছে। তনুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। মৃদু স্বরে আবারও বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি তনয়া। রূপ পকেট থেকে একটা রিং বার করে তনুর হাতে পরিয়ে দেয়। তারপর তনুর হাতে পরে দেয়। মাথা নিচু করে বলে ওঠে, কাল রাতেই দিতে চেয়েছিলাম ফার্স্ট নাইট ফার্স্ট গিফট, কিন্তু মনে ছিল না। তনু রূপের কথায় হেসে দেয়। রূপ লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস আমি দুইজন মানুষকে করতাম, একজন তনুর বাবা আর একজন রূপ। অথচ তোমরা দুইজনই আমাকে ভীষণভাবে ঠকালে। আঞ্জুয়ারা বানু কথাগুলো বলে নিজের ঘরে চলে যায়। একটু পরেই গ্রাম থেকে মেয়ে পক্ষ আসার কথা ছিল, রূপের বাবার বন্ধুর মেয়ে। সব ঠিকঠাক থাকলে আজই বিয়ে পড়িয়ে দিবে বলে ঠিক করেছিলেন আঞ্জুয়ারা বানু। রূপ সারাদিন ভেবে পায় না কি করবে। এদিকে তনুও সারাদিন থমথমে মুখ করে আছে, না কিছু খাচ্ছে না কারোর সাথে কথা বলছে। রূপ বার কয়েক তনুর সাথে কথা বলার চেষ্টা করলেও সে মুখ ফিরিয়ে নিয়েছে। একটু আগে তনু রূপের ঘরে গিয়েছিল তাকে পরার জামা দিতে। তনু জামা রেখে ফিরে যেতে নিলে রূপ তনুর হাত ধরে নেয়। কথা বলিস না কেন? ইচ্ছে করছে না। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? না তো, তোমার সাথে কেন হবে না? আমার তো আমার স্বামীর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। যেই স্বামী একটু পর নতুন বর সেজে অন্য মেয়ের কাছে যাবে, বিয়ে করবে, বাসর করবে। রূপ একটু রাগী গলায় বলে ওঠে, কি সব বলছিস? মাথা ঠিক আছে? ঠিকই তো বলছি। কি চাস? কিছু না। তনয়া, সংসার করতে চাই, সবার সামনে বুক ফুলিয়ে বলতে চাই তুমি আমার স্বামী। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য কারোর হতে দিব না। এমন লুকোচুরি সম্পর্ক চাই না আমি। তনু কথা বাড়ায় না। রূপের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হাঁটা দেয় নিজের ঘরের দিকে। রূপ বিছানায় বসে পড়ে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। একটু আগে অবশ্য শেফালি বেগম রূপকে তাড়া দিয়ে গিয়েছে, তবে রূপের কোনো হেলদোল নেই। এবার আঞ্জুয়ারা বানুর আগমন ঘটে। রূপকে এভাবে বসে থাকতে দেখে বেশ রাগারাগি করে। রূপ এবার ভীষণ রেগে যায়। প্রথমবারের মতো মামুনির চোখে চোখ রাখে। মামুনি, আমি বিয়ে করতে পারবো না। আঞ্জুয়ারা বানু ভনিতা না করেই উত্তর দেয়, বলেছি না তনুর সাথে তোমার বিয়ে আমি দেব না। আমি অলরেডি তনুকে বিয়ে করে ফেলেছি। মজা করছো? না, সত্যি বলছি। অনেক তো হলো লুকোচুরি। মাথা ঠিক আছে তোমার রূপ? আমি তনয়াকে বিয়ে করেছি মামুনি। তনয়া আমার বিবাহিত স্ত্রী। এক স্ত্রী থাকা অবস্থায় আমি আরেকজনকে বিয়ে করতে পারবো না। কি সব বলছো? এখন কি তোমাকে কাবিননামা দেখাবো? তাহলে বিশ্বাস করবে?
এবার আঞ্জুরা বানু ধপ করে বিছানায় বসে পড়ে। রূপ যে মজা করছে না তা সে বেশ বুঝতে পারছে। রূপ, আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম তনুর থেকে দূরে থাকতে। আই এম সরি মামুনি, আমি তোমায় ভালোবাসি, ঠিক তেমন তনুকেও ভালোবাসি, ওকে আর কষ্ট দিতে পারবো না। আঞ্জুরা বানু অবাক চোখে তাকিয়ে আছে রূপের দিকে। অনেকক্ষণ দুজনেই চুপ। আঞ্জুরা বানু মৌনতা ভেঙে রূপকে বলে ওঠে, এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস আমি দুইজন মানুষকেই করতাম, একজন তনুর বাবা আর একজন তুমি রূপ। অথচ তোমরা দুজনই আমাকে ভীষণভাবে ঠকালে। আই এম সরি মামুনি। তোমাকে ইটস ওকে বলার মতো কোনো কাজ তুমি করোনি রূপ। কথাটা যেন রূপের বুকে গিয়ে বাঁধল। আঞ্জুরা বানু কথাগুলো বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ডুব দেয় অতীতের পাতায়। সেদিন সিঁড়ি থেকে পড়ে আঞ্জুরা বানুর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সেদিন তন্ময় খুব রাগ করেছিল, সাথে খুব কষ্টও পেয়েছিল। তন্ময় যেন একদম চুপ করে গিয়েছিল। আঞ্জুরা বানু তন্ময়কে কেঁদে কেঁদে বলেছিল, তুমি কি আমার ভালোবাসো না? আমি সত্যি সরি। তন্ময় আঞ্জুরা বানুর মাথায় ছোট্ট করে চুমু খেয়ে বলেছিল, ইটস ওকে। তবে সত্যি কি সব ওকে ছিল? আঞ্জুরা বানু বেশ অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবেও আবার শারীরিকভাবেও। তখন আঞ্জুরা বানুর এক কাজিন মারিয়াকে আনা হয় বাড়িতে তার দেখাশোনা করার জন্য। কিছুদিন থাকার পরে সে চলে গেলেও তার প্রভাব আঞ্জুরা বানুর সংসারটাকে কতটা প্রভাবিত করেছিল তা তিনি তখন বুঝতে পারেননি। বেশ কিছুদিন কেটে যায়। আঞ্জুরা বানুর মাঝে বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায়। সে হাজার চেষ্টা করে কিছুতেই কনসিভ করতে পারছিল না। তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে তন্ময় বিহেভিয়ারও কেমন যেন বদলে যেতে থাকে। সে আগের কেয়ার ভালোবাসা কিছুই যেন নেই। আঞ্জুরা বানু তখন বাবার বাড়িতেই থাকতো। তন্ময় মাঝে মাঝে আসতো। বেশিরভাগ সময় সে নিজের বাড়িতেই থাকতো। বছরখানেক এভাবেই কেটে যায়। একদিন আঞ্জুরা বানু লক্ষ্য করে তন্ময় কারোর সাথে ফোনে কথা বলে। তন্ময়কে তার কাছে আসতে বললেও সে তার প্রিয় আঞ্জুকে ইগনোর করতে থাকে। একদিন আঞ্জুরা বানু কাউকে কিছু না বলেই তন্ময় গ্রামের বাড়ি চলে যায়। তন্ময় তখন গ্রামেই ছিল। তন্ময় ছোটবেলা থেকে তার মামা মামির কাছে মানুষ। আঞ্জুরা বানু সোজা পৌঁছে যায় তন্ময়ের মামা বাড়িতে। আঞ্জুরা বানু বাড়ির ভেতরে ঢুকতেই দেখে দোলনায় 1-1.5 মাসের দুটো ছোট্ট ফুটফুটে যমজ বাচ্চা দুলছে। আঞ্জুরা বানু কাছে যেতেই একটা বাচ্চা আঞ্জুরা বানুকে দেখে কান্না শুরু করে দেয়। বাচ্চার কান্না শুনে ভেতর থেকে দৌড়ে আসে মারিয়া। মারিয়া বাহিরে এসে আঞ্জুরা বানুকে দেখে ভূত দেখার মতো চমকে যায়, মাথাটা নিচু করে নেয়। একটু পর তন্ময়ও বেরিয়ে আসে। আঞ্জুরা বানু যা বোঝা হয়ে গেছে। ছুটে তন্ময়ের কাছে যায়, ছু মেলে তন্ময়কে কলারটা চেপে ধরে। কেন করলে এমন? কেন ঠকালে? বেঈমান, বিশ্বাসঘাতক! তোমায় সব দিয়েছি আমি। তন্ময় আঞ্জুরা বানুর হাতটা নিজের হাতের মধ্যে চেপে ধরে ছোট্ট করে বলে ওঠে, সরি তাঞ্জু, আমি শুধু বাবা হতে চেয়েছি, যা তুমি দিতে পারোনি। তোমার চাওয়াটাই সব? আমার ভালোবাসা তার কি কোনো দাম নেই? তন্ময় কিছু বলে না, মাথা নিচু করে আঞ্জুরা বানুর হাতটা মুখের কাছে নিয়ে ছোট্ট করে চুমু খায়। আঞ্জুরা বানু হাতটা ছাড়িয়ে নেয়। মারিয়ার কাছে গিয়ে গাল বরাবর একটা থাটিয়ে চড় মারে। প্রচণ্ড আগে মারিয়ার গলা চেপে ধরে। কেন করলি এমন? আমি তো তোকে আমার দুঃসময়ের বন্ধু ভেবেছিলাম, তুই তো আমার সুসময়ের কাল হয়ে দাঁড়ালি। ততক্ষণে গোটা বাড়ির লোকজন জড়ো হয়ে গিয়েছে। মারিয়াকে আঞ্জুরা বানুর কাছ থেকে সরিয়ে নেয় তন্ময়ের মামি। তন্ময়ের মামি বর্জ্যের মতো গর্জে ওঠে আঞ্জুরা বানুর উপর। কি ভেবেছোটা কি তুমি? বাজা মেয়ে মানুষ, একটা বাচ্চার জন্ম দিতে পারো না আর এসেছো কোমর দেখাতে? অনেক দেখেছি তোমার তেজ। আমার ছেলের বউ আর নাতনিদের দিকে চোখ তুলেও তাকাবে না বলে দিলাম। বেরিয়ে যাও বাড়ি থেকে। আঞ্জুরা বানু সেখানেই বসে হাউমাউ করে কান্না করতে থাকে। তন্ময় যেন সেখানেই জমে গিয়েছে। একটু পর আঞ্জুরা বানু নিজেকে সামলে নেয়। তন্ময় তার কাছে এসেছে, হাত ধরে ওঠানোর চেষ্টা করছে। আঞ্জুরা বানু তন্ময়ের হাত সরিয়ে নেয়, চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তন্ময় পেছন থেকে দাঁড়িয়ে বলে ওঠে, তাই আই এম সরি তাঞ্জু, আমি শুধু বাবা হতে চেয়েছিলাম। আঞ্জুরা বানু হাসে, সব কষ্ট চেপে নিয়ে উত্তর দেয়, হয়েছে তো, দেখো তুমি এই দুইটা ছোট ফুটফুটে মেয়ের বাবা। তোমার ইচ্ছে পূরণ হয়েছে। তনয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকো। আমাকে ভুলে যাও, আমার ছায়াও আর তুমি দেখতে পাবে না।
দূরে মারিয়া দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে বোনের কাছে। আঞ্জুরা বানু তাকেও হাসি মুখে উত্তর দেয়, তোর কোনো দোষ নেই, দোষ তো আমার ভিত্তিহীন তাসের ঘর তৈরি করেছিলাম, সামান্য ঝড়ে ভেঙে গেছে। তনয়, আমি বাজা নই, তুমি একটু অপেক্ষা করতে পারতে, হয়তো সবটা ঠিক হয়ে যেত। আঞ্জুরা বানু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সোজা বাড়ি চলে আসে। আঞ্জুরা বানু এখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তবে ব্যাপারটা সে তন্ময়কে জানায় না। বাড়ি এসে তন্ময় মারিয়া এইসব কাণ্ড সে বাবা আর ভাইদের জানায়। সব শুনে রূপের বাবা পারলে তন্ময়কে সেখানেই পুঁতে ফেলবে, এমন একটা অবস্থা আঞ্জুরা বানু স্পষ্টভাবে জানিয়ে দেয় তন্ময়ের কোনো ক্ষতি করতে চাইলে তারা বোনের মরা মুখ দেখবে। তন্ময় বার কয়েক আঞ্জুরা বানুর সাথে দেখা করতে চাইলেও সে দেখা করেনি। সব যেন সেখানেই থমকে যায়। এত মানসিক চাপ আর ধকল আঞ্জুরা বানু সহ্য করতে পারে না। এই বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। আঞ্জুরা বানুর জীবনটা যেন সেখানেই থমকে যায়। তবে তার অন্ধকার জীবনে একটু আলো ছিল রূপ। ভাইয়ের একমাত্র ছেলে হওয়ায় আঞ্জুরা বানু রূপকে প্রচণ্ড ভালোবাসত। তবে এইসব ঘটনার পর যেন রূপের প্রতি তার ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায়। রূপ তার একাকী অন্ধকার জীবনে একটু আলো। ছোট রূপও ফুপ্পিকে খুব ভালোবাসত। মাঝে কেটে যায় কয়েকটি বছর। হঠাৎ একদিন আঞ্জুরা বানুর ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হন তিনি। একবার আসবে প্লিজ, শেষবারের মতো। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার আছে, নয়তো আমি মরেও শান্তি পাবো না। তন্ময়ের এমন আকুতি চেয়েও ফেরাতে পারছে না আঞ্জুরা বানু। ভালোবাসায় যে বড্ড মায়া। তন্ময় গোটা পরিবার নিয়ে গ্রামে যাচ্ছিল। তার মামা গত রাতে হার্ট অ্যাটাক করে মারা যান। নিজের বলতে তন্ময়ের মামা আর মামি ছাড়া আর কেউ নেই। খবর পাওয়া মাত্র তন্ময় ভোর রাতে রওনা হয়ে যায় গোটা পরিবার নিয়ে। তন্ময় একাই যেতে চেয়েছিল, কিন্তু মারিয়া জোর করায় তাকেও নিয়ে যায়। হাইওয়ে ক্রস করতে যেতেই গাড়ি নিয়ন্ত্রণে হারিয়ে ধাক্কা খায় এক চলন্ত ট্রাকের সাথে। ঘটনাস্থল থেকে 4 জনকে শিফট করা হয় হাসপাতালে। একজনের স্পট ডেড আর তন্ময়ের মাথায় আঘাত লেগেছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে প্রচুর, হয়তো বেশিক্ষণ বাঁচবে না। হাসপাতাল থেকে তন্ময় আঞ্জুরা বানুকে ফোন করে। খবর পাওয়া মাত্র তিনি কিছু চিন্তা না করে হাসপাতালে রওনা হয়ে যান। হাসপাতালে পৌঁছে দেখে তন্ময় একটা বেঞ্চে বসে আছে। আঞ্জুরা বানুকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। তন্ময়ের মাথায় ব্যান্ডেজ করা। আঞ্জুরা বানু বেশ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, সব ঠিক আছে তো? আঞ্জুরা বানুকে দেখে তন্ময় বেশ শান্ত হয়ে বসে থাকে, কোনো হেলদোল নাই। আঞ্জুরা বানু আবারও প্রশ্ন করে, তুমি ঠিক আছো তনয়? তন্ময় আঞ্জুরা বানুর দিকে তাকায়। তন্ময়ের এমন ঠান্ডা দৃষ্টি আঞ্জুরা বানুকে কখনো দেখেনি। তন্ময় বলতে শুরু করে, আমার বাবা আমায় কখনো ভালোবাসেনি তাঞ্জু। মাকে তার পছন্দ হয়নি। দাদু জোর করে বাবাকে মায়ের সাথে বিয়ে দিয়েছিল। দাদুর প্রতি রাগ বাবা মায়ের উপর ঝাড়ত। বাবা মাকে মারত, কথায় কথায় অপমান করত, আমাকেও করত। বাবা কখনো আমাদের ভালোবাসেনি। আমি কখনো দেখিনি বাবা আমার সাথে ভালো করে কথা বলেছে। আমার বন্ধুরা যেখানে তাদের বাবার সাথে কাটানো সুন্দর সময়গুলো শেয়ার করত, সেখানে আমি স্মৃতির পাতায় হাতে শুধু বাবার অবহেলা আর আমাকে দেওয়া আঘাতগুলো খুঁজে পেতাম। আমার বয়স যখন 11 বছর, তখন আমার মা মারা যায়। বাবার অত্যাচার সহ্য করতে পারিনি আমার মা। কথাগুলো বলার সময় তন্ময়ের গাল বেয়ে কয়েকটা ফোঁটা পানি মাটিতে পড়ে। তাঞ্জু, আমি বাবা হতে চেয়েছিলাম, পৃথিবীর সব থেকে ভালো বাবা। আমার চাওয়ার মধ্যে তো কোনো পাপ ছিল না, তবে আমি সেই চাওয়া পূরণ করার জন্য পাপ করেছি। তোমার সাথে অন্যায় করেছি, আমি ক্ষমা করে দাও তাঞ্জু। তন্ময় কেঁদে দেয়। আঞ্জুরা বানু তন্ময়কে ঠিক কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারেন না। কিছুক্ষণ চুপ থেকে আবারও প্রশ্ন করে, তুমি ঠিক আছো? তন্ময় আবার হাউমাউ করে কেঁদে ওঠে। আঞ্জুরা বানু কি বলবে বুঝতে পারছে না। তাঞ্জু, আমি এমন হতভাগ্য পিতা যার কাছে নিজের সন্তানকে দাফন কাফন করানোর মতো সময় নেই। আঞ্জুরা বানু চমকে ওঠে, তন্ময়ের হাত চেপে ধরে। কি হয়েছে তনয়? সবাই ঠিক আছে তো? তন্ময় একটা ঢুক গেলে, আমার এক মেয়ের লাশ ভিতরে আছে, আর এক মেয়ে আইসিইউতে আছে। বাঁচবে কিনা তা ঠিক নেই। মারিয়াও আইসিইউতে আছে, আর আমি। তুমি ঠিক আছো? তাঞ্জু, আমার কাছে বড় জোর 20 থেকে 30 মিনিট সময় আছে।
আঞ্জুয়ারা বানু কিছু বলতে চাইলে তন্ময় তাকে থামিয়ে দেয়। আমি এক হতভাগ্য পিতা যে নিজের হাতে নিজের মেয়ের লাশ বই নিয়ে এসেছি। আমার কাছে সময় নেই আমার মেয়ে দাফন করণের মতো। আমার কি সত্যি এত বড় শাস্তি প্রাপ্য ছিল? আমি তোমায় অভিশাপ দেইনি তনয়। আমি জানি তোমার মন অনেক বড়। পাপ করেছি আমি, শাস্তি তো পেতেই হবে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর ভিতরে আমার দুধের বাচ্চার লাশটা আছে, ওইটা দাফন কাফনের ব্যবস্থা করিও। আর আমার ছোট মেয়েটা যদি অনাথ হয়ে যায় তাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিও। আর কিছু চাইবো না আমি। আমার সন্তান লালন পালন করার দাবি আমি তোমার কাছে রাখবো না, সেটা রাখার মতো যোগ্যতাও আমার নেই। আঞ্জুয়ারা বানু তন্ময়কে জড়িয়ে ধরে। প্রচন্ড রেগে চোখ দিয়ে পানি পড়ছে। যেই মানুষটার সুখের জন্য সে সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিল, আজকে সেই মানুষটার হাতে মাত্র কয়েক মুহূর্ত আছে বেঁচে থাকার জন্য। তন্ময় মারা যায়। সেই যাত্রায় মারিয়া আর তন্ময়ের ছোট মেয়ে তনু বেঁচে যায়। মারিয়া বেঁচে গেলেও জীবনের সবচেয়ে মূল্যবান দুজনকে একসাথে হারিয়ে ফেলেছে সে। এই সুখটাকে না বাঁচতে দেয় না মরতে। সে কারোর সাথে কথা বলে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তনু এখনো হাসপাতালে ভর্তি। একদিন ঘর থেকে মারিয়া মৃতদেহ উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার আগে মারিয়া শেষবারের মতো কথা বলেছিল, আমায় ক্ষমা করে দিস বুবু, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তন্ময়, কিন্তু আমি সেই ভুলটাকেই খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আমি তন্ময়কে ছাড়া বাঁচতে পারবো না। আঞ্জুয়ারা বানু সেই যাত্রাটাকে সেদিন সান্ত্বনা দিলেও মারিয়ার কাছে এইসব সান্ত্বনার কোনো মূল্যই ছিল না। সে তো ঠিক করে ফেলেছিল যে পৃথিবীতে তন্ময়কে ছাড়া থাকতে হবে, সে পৃথিবীতে সে থাকবে না। আবার একরকম ভাবে স্বামী সন্তানের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে। সেদিন সেই তো তন্ময়কে জোর করেছিল তাদের নিয়ে যাওয়ার জন্য। নিজের গোটা পরিবারটাকে হারিয়ে তনু এখন অনাথ। আঞ্জুয়ারা বানু ভেবে পায় না সে কি করবে। ছোট তনুকে কি তন্ময়ের কথা মতো অনাথ আশ্রমে দিয়ে দেবে নাকি নিজের কাছে রাখবে? আঞ্জুয়ারা বানু তনয়াকে নিজের কাছে রেখে দেয়, নিজের মেয়ের মতো করে। রূপের বাবা অবশ্য তনুকে রাখতে নারাজ। তনু যেন তার দুই চোখের বিষ। সেই ছোট্ট তনুকে বাড়ি ছাড়া করতে তিনি কোনো পরিকল্পনা বাদ রাখেননি। বোনের সংসার ভাঙার একমাত্র কারণ তো এই তনুই। তবে আঞ্জুয়ারা বানুর নাছোড়বান্দা তনুকে তিনি নিজের কাছেই রাখবেন, তাতে যে যা বলার বলুক। তনু ছোটবেলা থেকেই বেশ অসুস্থ ছিল। অ্যাক্সিডেন্টের কারণে তার শরীর বেশ কিছু কমপ্লিকেশন দেখা দেয়। আঞ্জুয়ারা বানু তনুকে নিজের সন্তানের পরিচয় দিলেও সন্তান সমতুল্য ভালোবাসা কখনো দিতে পারেননি। তনুকে দেখলে তার তন্ময়ের কথা মনে পড়ত, আবার মনে পড়ত মারিয়ার করা বিশ্বাসঘাতকতার কথা। কিন্তু দিন শেষে তিনি তনুর মা। জন্ম না দিলেও তনুর প্রতি সমস্ত দায়িত্ব তিনি একা পালন করেছেন। তনুকে তিনি ভালোবাসেন। তনুর জন্য তার মনে সেই ভালোবাসা জায়গাটা বড়ই গভীর। তনু তন্ময়ের একমাত্র স্মৃতি, যেটা তিনি বহন করছেন। আঞ্জুয়ারা বানু নিজেকে সামলে নেয়, চোখ মুখ শক্ত করে নিচে নেমে আসে। রূপ সেখানেই বসা ছিল। মেয়ে পক্ষ এখনো আসেনি। রূপ মামনিকে দেখে জড়িয়ে ধরে। আমায় ক্ষমা করো মামনি। তুমি যা করেছো ভেবে করেছো? জানি না। কথাটা আগে জানাওনি কেন? আজকে আমাদের সম্মান কোথায় দাঁড়াবে? জানি না। তাহলে কি জানো? শুধু জানি আমি তনুকে ভালোবাসি। ভালোবাসার রং বদলায় রূপ। আমি বদলাবো না। তুমি তনুর ব্যাপারে কতটুকু জানো? যতটুকু জানলে তনুর সাথে সারা জীবন থাকতে পারবো ততটুকু। কিছুই জানো না তুমি। সময় আসলে সব জেনে তুমি বদলাবে রূপ। জীবনে কমপ্লিকেশন কেউ জানে না। আঞ্জুয়ারা বানু আর কথা বাড়ায় না। আপাতত পরিবারের সম্মান রক্ষা করতে হবে। আঞ্জুয়ারা বানু ফোন করে মেয়ে পক্ষকে। তারা কত দূর আছেন জানা দরকার। বিয়ের আয়োজনটা বন্ধ করতে হবে। তিনি ফোন করে মেয়ে পক্ষকে, কিন্তু ওইদিকে ঘটছে আরেক কাণ্ড। মেয়ে নাকি পালিয়েছে বাড়ি থেকে। কথাটা শুনে তিনি অবশ্য একটু খুশি হন, মুখ রক্ষা তো হয়েছে। এদিকে বাড়ির সবাই তো অবাক। রূপ সেজে গুজে বাড়ি থেকে বেরিয়ে যায়। রূপের বেরোনোর সময় তনুরূপকে জিজ্ঞেস করে, কই যাও, আমার সতীন তো পালালো। রূপ হেসে উত্তর দেয়, তোর হবু সতীনের বিয়ে দিতে যাচ্ছি। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। তোর নিজেরও তো এক্সপেরিয়েন্স আছে, তাও এত মানে করিস কেন? আমি যাব। রিসেপশনে তোকে নিয়ে যাব, বিয়েতে না। কার রিসেপশনে? কার আবার অন্তরের আর তোর না হওয়া সতীনের। না হওয়া সতীন মানে? আর এখানে অন্তর ভাইয়া আসলো কই থেকে? রূপ একটু সিরিয়াস মুখ করে উত্তর দেয়, তনু আমি মামনিকে বিয়ের কথা বলে দিয়েছি। তোকে মামনি যদি তোকে এমন কিছু বলে
যেটা তোর মানতে কষ্ট হচ্ছে ভেঙে পড়বি না তনু, আমি সবসময় তোর সাথে আছি। যেও না তুমি, মা বকবে আমায়। আমি অন্তরকে কথা দিয়েছি, আমি তাড়াতাড়ি ফিরবো, ভয় পাস না তনু, আমি সব জানি। কি জানো? রূপ আর কথা বাড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাবার দেওয়া কথা তার রাখতে হবে। আবার এদিকে পরিস্থিতিও ভালো নয়, তাড়াতাড়ি ফিরতে হবে, তাকে যে কোনো সময় ঝড় আসতে পারে। রূপ রাতে বাড়ি ফেরা মাত্র রূপের মা তাকে জানায় আঞ্জুরা বানু তার জন্য অপেক্ষা করছে। রূপ তার মাকে প্রশ্ন করে, মা আমার কাজে কি তুমি কষ্ট পেয়েছো? শেফালি বেগম একটু সময় নিয়ে উত্তর দেয়, তোমার বাবা তনুকে পছন্দ করতো না, তবে আমার তনুকে নিয়ে কোনো সমস্যা নেই। তবে কষ্ট আমি পেয়েছি এটা জেনে যে আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ছেলের বিয়ে নিয়ে মায়ের অনেক ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। সরি মা। তনুকে ছেলের বউ হিসেবে আমার মানতে সত্যিই কোনো সমস্যা নেই, তবে তুই অন্যায় করেছিস রূপ। এভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলা ঠিক হয়নি। রূপ মাকে জড়িয়ে ধরে। সরি মা, আসলে মামুনিকে যে কিছুতেই রাজি করাতে পারছিলাম না, প্লিজ তুমি কষ্ট পেও না। শেফালি বেগম রূপের গালে মুখে হাতে বুলিয়ে আদর করে দেয়। রূপ আবার গুটিসুটি পায়ে মামুনির কাছে যায়। আঞ্জুরা বানু রূপকে কাছে ডেকে বসিয়ে দেয়। কোথায় ছিলি বাবা? একটু কাজ ছিল। তুমি আমার উপর রেগে আছো মামুনি? জানি না, তুমি কি জানো তনু আমার নিজের মেয়ে না? রূপ মাথা নিচু করে আছে। আঞ্জুরা বানু আশা করেছিল রূপ হয়তো চমকাবে, হয়তো অবাক হয়ে রিয়েক্ট করবে, কিন্তু রূপ কোনো রিয়েক্ট করে না, চুপচাপ আছে। আঞ্জুরা বানু রূপকে কাছে ডাকে, আমার কাছে বসো, কথা আছে। তনু আমার মেয়ে না রূপ। আমার জীবনে ভালোবাসা দিয়ে এক্সপ্রেশনস অনেক ভয়ঙ্কর। আমি ভালোবাসা ভয় পাই। তুমি হয়তো আমাকে তনুর খারাপ মা হিসেবে জানো, কিন্তু দিন শেষে আমি তনুরই মা। আমি জানি। কিছু জানো না তুমি। তনু আমার সতীনের মেয়ে। তোমার বাবা কখনো তনুকে চায়নি। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে কি করতো জানো? তনুকে হয়তো মেরেই ফেলতো। আমিও মরে যেতাম। কি সব বলো রূপ, তোমার কি মনে হয় না তুমি তোমার বাবার ইচ্ছেকে, পছন্দ অপছন্দকে অপমান করছো? রূপ একটা লম্বা নিঃশ্বাস নেয়। মামুনি, তোমার জীবনে যা কিছু হয়েছে তাতে তনুর কি দোষ? তুমি জানো না রূপ? জানি, শুরু থেকে শেষ অবধি জানি, আর হয়তো জানি বলেই তনুর প্রতি আমার এমন মায়া কাজ করে। ও, তাহলে সবই দয়া মায়া সিম্পাথি? জানি না, আমি হয়তো তনুর মায়ায় পড়ে তনুকে ভালোবাসি, নয়তো তনুকে ভালোবাসি তনুর মায়ায় পড়েছি। আঞ্জুরা বানু রূপকে ঠিক কি বলবে বুঝে উঠতে পারছেন না। বাবা বেঁচে থাকলে আমি হয়তো বাবাকেও মানিয়ে নিতাম, নয়তো তনুকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, তবুও তনুকে ছাড়তাম না। রূপের এমন উত্তরে তিনি রূপকে কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আঞ্জুরা বানু রূপকে বারবার তনুর ব্যাপারে কিছু একটা বলতে চান, কিন্তু রূপ প্রত্যেকবারই তাকে থামিয়ে দেয়। রূপ মামুনিকেও বারণ করে দেয় যেন তনুর অতীতের ব্যাপারটা কিছুই না জানে। আঞ্জুরা বানু তনুকে জানাতে চাইলেও কিছু একটা ভেবে আর জানায় না। হয়তো তিনি চান না তনু তাকে সৎমা হিসেবে চিনুক। তিনি তনু নিজের মা হয়েই থাকতে চান, খারাপ মা হোক বা ভালো মা, দিন শেষে তিনি তনুর মা। বাড়ির পরিবেশটা কেমন একটা হয়ে আছে। তনু সেই দুপুরের পর থেকে আর ঘর থেকেই বার হয়নি। তনুর কেমন যেন লাগছে। শেফালি বেগম বার কয়েক তনুর ঘরে আসলেও তনু তেমন একটা কথা বলেনি, শুধু প্রশ্নের উত্তর দিয়েছে মাত্র। শেফালি বেগমও বেশ বুঝতে পারছে তনুর অস্বস্তি হচ্ছে। রাতে তনুকে খাবারের জন্য ডাকা হয়। তনু জানে দেয় সে পরে খাবে, সবাই খেয়ে নিক। তনুর মধ্যে কেমন একটা সংকোচ কাজ করছে, সবার সামনে যেতে ইচ্ছে করছে না। রূপ খাবার খেয়ে হাঁটা ধরে তনুর ঘরের দিকে। এবার আর আঞ্জুরা বানু রূপকে কিছু বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। তনু বিছানায় উবু হয়ে বই পড়ছিল। রূপ কিছু না বলেই দুম করে বিছানায় গিয়ে তনুর পাশে শুয়ে পড়ে। তনুর তো ভয়ে দম হয়ে যায় অবস্থা। তনু উঠে বসে, কি করছো? কেউ দেখে ফেললে? দেখে ফেললে মানে? সবাই তো দেখলো আমি তোর ঘরে আসলাম। তনু চমকে যায়। দেখেছে মানে? মা দেখেছে? কি বলো, বকলো না তোমাকে? রূপ তনুকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বকবে মানে? কেন বকবে? বর বউয়ের ঘরে গেলে শাশুড়িরা বকা দেয়, জানি না তো? ধ্যাত। তনয়া, কাল রেডি থাকিস। কেন, আবার ডিনার ডেটে নিয়ে যাবে সেদিনের মতো? রূপ লজ্জা পায়। তনুকে একটা চোখ মেরে বলে, কেন, আবার যেতে মন যাইছে নাকি? ক্যান্ডেল লাইট ডিনার সমস্যা নেই, এখন তুই চাইলে আমরা নিজেই রুমেই করতে পারি না? মানে ক্যান্ডেল লাইট ডিনার? এবার তনু লজ্জা পেয়ে যায়। সত্যি করে বলো, কোথায় নিয়ে যাবে? কাল অন্তরের বিয়ে রিসেপশনে। অন্তর ভাই আবার কবে বিয়ে করলো? আজই। কি বলো? আচ্ছা, তোমার না হওয়া সতীন কি অন্তর ভাইয়ের সাথে পালিয়েছে? রূপ জোরে জোরে হাসে।
আমার বন্ধু আসলেই গ্রেট। সেদিন রূপ তনুকে বারবার নিজের ঘরে থাকার জন্য বললেও তনু যেতে নারাজ। সে তো ভয়ে দরজা বন্ধ করে রেখেছে যাতে রূপ না আসতে পারে ঘরে। কেমন একটা লজ্জা লাগছে, সবার সামনে দিয়ে রূপের ঘরে ঢুকবে, বাড়ির সবাই দেখে ফেলবে তো। ছিছি, কেমন লাগবে বিষয়টা। কেটে যায় বেশ কিছু সময়। পরিবারের সবাই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে রূপ আর তনুর সম্পর্কটা। তবে আঞ্জোরা বানুর কোথাও একটা যেন সংকোচ রয়েই গেছে তনুকে নিয়ে। তিনি মাঝে মাঝে তনুকে প্রশ্ন করেন, তনু, তুমি কি আদেও ওর রূপের সাথে ভালো থাকতে পারবে শেষ অবধি? তনু মায়ের প্রশ্নে অবাক হয়। সব মায়েরাই তো চায় মেয়েরা সুখে থাকুক, তুমি কি চাও না আমি সুখে থাকি? আঞ্জোরা বানু একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি সত্যি চাই না তোমার ভাগ্য আমার মতো হোক। আমার ভয় হয় তনু তোমাকে নিয়ে। রূপ তো পুরুষ মানুষ, ভালোবাসা আমি বিশ্বাস করি না। ভালোবাসার রূপ বদলাবেই। তনু মায়ের এমন কথায় অবাক হয়। মা কি বলছে তার কিছুই তো বোধগম্য নয়। রূপ আর তনুর বিবাহিত জীবন বেশ ভালোই কাটছিল। তবে এই যে বাঙালি পরিবারের নিয়ম অনুযায়ী নির্ধারিত একটা সময়ের পর বাচ্চা নিতেই হবে, তনুও তার বাহিরে নয়। দেখতে দেখতে কেটে গেছে বেশ খানিকটা বছর। তনুও সমাজের ধারাবাহিকতা মেনে একটা বাচ্চা নিতে চাইছে, কিন্তু রূপ চাইছে না। শেফালি বেগমও তনুর কাছে আবদার নিয়ে বসে আছে, বাচ্চা তার লাগবেই। শেষ বয়সে নাতি নাতনির সাথে খেলবে, এটাই তো নিয়ম। দেখতে দেখতে আরও কয়েকটা বছর কেটে গেল, কিন্তু রূপ তনুয়ের সংসারে এখনো কোনো বাচ্চা এলো না। যেই শেফালি বেগম একসময় তনুকে আঞ্জোরা বানুর চেয়ে বেশি ভালোবাসত, সেই শেফালি বেগম এখন যেন তনুকে দেখতে পারে না। তার ধারণা তনুরই হয়তো কোনো প্রবলেম আছে, নয়তো তনু আজকালকার মেয়েদের মতো বাচ্চা নিতে চাইছে না, তাই তো বাচ্চা হচ্ছে না। আজকাল শেফালি বেগম তনুকে কথা শোনায়, তনু কষ্ট পায় তার আচরণে। তবে এখন তো শেফালি বেগম তার শাশুড়ি, একটু বকলে দোষ কি? আঞ্জোরা বানু শুধু দেখতে থাকে। সে তো এই দিনেই ভয় পাচ্ছিল, তাহলে কি তনুর ভাগ্যও তার মতোই হবে? কিন্তু কোনো কিছু কি সত্যিই করার নেই? আঞ্জোরা বানু নিজের বেলায় কিছু করতে পারেননি। তবে এখন প্রশ্নটা তার মেয়েকে নিয়ে। রূপকে ডেকে পাঠানো হয়। রূপ মামনির ঘরে আসে। কিছু বলবে মামনি? রূপ, তোমার মা বাচ্চা নিতে বলেছে। বলছে তো। এই বিষয়ে তোমার কি মতামত? সন্তান আল্লাহর দান, মামনি যখন হবার হবে, তুমি এত চিন্তা করো না। আঞ্জোরা বানুর চোখ ছলছল করছে। তাদের কথার মাঝে আগমন ঘটে শেফালি বেগমের। তিনি কথায় মাঝে ফোড়ন কেটে বলে ওঠেন, আল্লাহর দান ঠিকই আছে, তবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কি করে সন্তান হবে শুনি? তনুকে ডাক্তার দেখা, আমি 2 দিন পর মরে যাব। নাতি নাতনির মুখ না দেখেই কি আমাকে মরতে হবে? আঞ্জোরা বানু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ মায়ের কথায় অবাক হয়। মা, তুমি না তনুকে ভালোবাসো? বাসি, তবে তনুর চেয়ে বেশি জরুরি আমার বংশের প্রদীপ। কালই তনুকে ডাক্তারের কাছে নিয়ে যাও, যা করার করো, একটা বাচ্চা চাই ব্যাস। মা, এসব কেন বলছো? তোদের পরে শ্রেয়ার বিয়ে হয়ে এখন তার 2টা বাচ্চা হয়ে গেল, অথচ তোদের কোল এখনো খালি। আমি কিছু জানি না রূপ। কথাগুলো বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। আঞ্জোরা বানু কাঁদছে। তবে কি মেয়ের সংসারটাও তার মতোই করেই ভেঙে যাবে? রূপ মামনির দিকে তাকায়। কি হয়েছে মামনি, চিন্তা করছো কেন? আমার তোমার কিছু বলার আছে রূপ। কাল আমি তনুকে নিয়ে যাব ডাক্তারের কাছে, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো মামনি। রূপ আঞ্জোরা বানুর কথা না শুনেই নিজের ঘরে চলে আসে। ঘরে তনু বসে বসে কান্না করছে। রূপ তনুর কাছে যায়। তনু আড়াল থেকে শেফালি বেগমের কথা শুনে ফেলেছে। কষ্ট পেয়েছো তো নয়া? আচ্ছা ধরো আমার সত্যিই কোনো প্রবলেম থাকলো, তখন তুমি কি আবার বিয়ে করবে নাকি? রূপ হাসে। আচ্ছা ধরো প্রবলেমটা আমারই হলো, তুই কি আবার বিয়ে করার প্ল্যান করে বসে আছিস নাকি? দেখ, আমি কিন্তু আমার বউয়ের বিয়ে দেখতে পারবো না বলে দিলাম। তনুও হেসে দেয়। তনু বাচ্চা কাচ্চা একটা পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ, তুই চিন্তা করিস না, তনুর ভয় করতে থাক। আজকাল শেফালি বেগম তনুর সাথে বেশ খারাপ ব্যবহার করে। ব্যাপারটা আঞ্জোরা বানুরও চোখে লাগছে খুব। আঞ্জোরা বানু নিজেকে সামলাতে না পেরে একদিন বলেই বসে, তনুর সাথে এইভাবে কথা বলো না ভাবি। তুমি তো ওকে ছোটবেলা থেকে মানুষ করেছো, একবার ওর মুখের দিকে তাকাও তো, কতটা কষ্ট পায় ও তোমার ব্যবহারে। শেফালি বেগম কিছুটা হকচকিয়ে বলে ওঠে, তুমি কি করে আশা করো আমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে নাতি নাতনির আশা ভুলে যাব? কিছুক্ষণ থেমে তিনি আবারও নিজ থেকেই বলে ওঠে, আজকাল অনেক চিকিৎসার পদ্ধতি বেরিয়েছে, আল্লাহ দিলে টাকা পয়সাও তো কোনো অভাব নেই, দেখো কি হয়। পরে যদি নাই হয় তখন ভাবা যাবে। না হলে কি করবে ভাবি? শেফালি বেগম আঞ্জোরা বানুকে কোনো উত্তর দেয় না।
মায়ের জোরাজুরিতে রূপ বার কয়েক তনুকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তবে বিষয়ে যে রূপ তেমন কোনো গুরুত্ব নেই তনু তা বেশ বুঝতে চাইছে। রিপোর্ট থেকে শুরু করে ডাক্তারের সাথে তার করা সম্পূর্ণ কনভারসেশনের কোনো কিছুই সে তনুকে জানায় না। তনু বেশ রেগে আছে রূপের উপর। রূপ বিছানায় হেলনা দিয়ে শুয়ে ফোন চাপছে। রূপকে বার কয়েক ডাকার পরেও তার কোনো রেসপন্স নেই। তনু আরও রেগে যায়, রূপের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে যায়। কি হলো, ফোন নিলি কেন? ডাকছি তো। কি শুনছি তো, বল। ডক্টর কি বলেছে? কোন ডাক্তার? কোন ডাক্তার মানে? আমাদের বাচ্চা হবে কবে? এত বাচ্চা বাচ্চা করিস কেন? তুই নিজেও তো একটা বাচ্চা। ধ্যাৎ, বলো না। কিছু না। বলো না। বললাম তো কিছু না। তনু একটু থেমে যায়, আস্তে ধীরে বলে ওঠে, শোনো না, ডক্টর কি আমার কোনো প্রবলেমের কথা বলেছে? আমার জন্য কি? রূপ একটু সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, বলেছে তো। ডাক্তার এটাও বলেছে আমার জন্য নাকি মেয়ে দেখে রেখেছে, আমি রাজি থাকলেই হাসপাতালে বিয়ে দিয়ে দিবে। মেয়ে কিন্তু তোমার চেয়ে সুন্দরী। তুমি দেখেছো? না, ডাক্তার বলল। আমি তাহলে কম সুন্দরী, তাই না? তনু রূপের দিকে তাকিয়ে আছে। রূপ হো হো করে হেসে ওঠে। তনু কেঁদে দেয়। রূপ তনুকে জড়িয়ে ধরছে। আজকাল মা তোমাকে খুব কথা শোনায়, তাই না তনয়া? বাদ দাও, আমি কিছু মনে করি না। হাজার হোক শাশুড়ি বলে কথা। কষ্ট পেয়ে না তনু, আমি আছি তো। তুমি আছো বলেই তো আমি আছি। রূপের নানু আপু বেড়াতে এসেছেন, কিছুদিন এই বাড়িতে থাকবেন। তনুকে তিনি অবশ্য আগে থেকেই চিনেন। রূপের আম্মু যখন বাবার বাড়ি যেত তনুকেও সাথে নিয়ে যেত। তনুকে তিনি আদর করেন। রূপ আর তনুকে দোয়া দেন। রূপ তনুকে কাছে ডেকে বসিয়ে নেন। কি রে বাবা, বাচ্চা কবে নিবা? আমার দিন তো ফুরা এলো, নাতির মুখ দেখছি, এখন পুতির মুখ না দেখলে হয়? তনু চূড়ার মতো মাথা নিচু করে নেয়। তিনি আবারও প্রশ্ন করেন, তোমরা কোনো পদ্ধতি করে রাখছো নাকি? বউয়ের কোনো সমস্যা আছে? রূপ হাসতে হাসতে উত্তর দেয়, নানু আপু, সমস্যা তো আমারও থাকতে পারে, শুধু ওরে প্রশ্ন করো কেন? নাউজুবিল্লাহ, কি বলো নানা? তোমার সমস্যা থাকবে কেন? তুমি আমার জুয়ান পুরুষ, তোমার সমস্যা কি? পুরুষ মানুষের আবার সমস্যা থাকে? রূপ একটা দীর্ঘ শ্বাস ফেলে। নানু আপু, সমস্যা কি শুধু মেয়েদেরই থাকে? তুমি পুরুষ মানুষ, এইসব মেয়েদের ব্যাপার বুঝবা না। যাও, তুমি যাও, তোমার বউয়ের সাথে কথা বলি। রূপ যেতে না চাইলেও রূপকে বকে পাঠিয়ে দেয়। এখন মেয়েদের কথা হবে, মেয়েদের মাঝে তুমি পুরুষ মানুষ, কি করবা? যাও, ঘরে যাও। রূপ উঠে চলে যায়। তনুকে কাছে ডাকে। তনু কাছে যেতেই হাত ধরে বসিয়ে দেয়। বউ, তোমার কি কোনো সমস্যা হয়? তনু উত্তর দেয়, কিসের সমস্যা? শেফালি বেগম ধমকিয়ে প্রশ্ন করে, বুঝেছি না, কি সমস্যা? নানু আপু তনুর হাতে এক বোতল পানি ধরিয়ে দেয়। এই নাও পানি পড়া, এটা মাজারের পানি পড়া। যারা খায় তাদের বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা হয়, তোরও হবে, চিন্তা করিস না। তনু নিতেই চায় না। শেফালি বেগম জোর করে হাতে পানি পড়া গুছিয়ে দেন। তিনি সাথে করা একজোড়া বাতাবি লেবুও এনেছেন। বউ, এই জোড়া একসাথে খাবা, তাহলে জোড়া বাচ্চা হবে। বহু কষ্টে এই জোড়া জোগাড় করছি, বছরে একবার ধরে। অনেক গুণের জিনিস, এখনই খাবা কিন্তু। তনু বিস্ময়ের সাথে তাকিয়ে আছে। এতগুলো একসাথে খাবো? হয়, একসাথে খাবা। যাও, এখনই খাও, দোয়া কালাম পড়িও। তনু ঘরে যায়। রূপ বিছানায় উবু হয়ে শুয়ে বই পড়ছে। তনু বাটি ভর্তি বাতাবি লেবু মাখা নিয়ে বসে পড়ে রূপের পাশে। রূপ মুখ তুলে তাকায় তনুর দিকে। ওগুলো কি? লেবু দেখো না। গাছের সব বাতাবি লেবু নিয়ে বসতে পেট খারাপ করবে না? না, করবে না। রূপ উঠে বসে তনুর হাত থেকে নিয়ে এক চামচ খেতে নিলে তনু বলে ওঠে, নানু আপু শুধু আমারে খাইতে বলছে, পানি পড়াও দিছে। রূপের কপালে জড়িয়ে উত্তর দেয়, কেন? এগুলো খাইলে বাচ্চা হয়। কি যত সব আজগুবি কথা। তুমি খাইলে তোমারও হবে। কি বলিস? রূপ হাসতে হাসতে এক চামচ খায়। বাচ্চা তোর হোক বা আমার হওয়া নিয়ে তো কথা, একজনের হইলেই হলো। তনু মুখ ভেঙচি কাটে। এগুলো সব কুসংস্কার। নানু আপু পুরনো দিনের মানুষ, উনি এগুলো বিশ্বাস করতেই পারেন, তাই বলে তুই এসব আজগুবি কথা মানবি নাকি? তনু খেতেই থাকে। রূপ হাত থেকে বাটিটা কেড়ে নেয়। শেফালি বেগমের মাথা প্রচন্ড গরম হয়ে আছে। সকাল থেকে তিনি নিজের ঘর থেকে বের হননি। খাওয়া দাওয়া তো দূরের কথা, আঞ্জরা বানু শেফালি বেগমের সাথে কথা বলতে গেলে তিনি সাফ জানিয়ে দেয় প্রয়োজনে তিনি রূপের বিয়ে দেবেন, কিন্তু তারপরেও তার একটা নাতি অথবা নাতনি চাই। চাই মানে চাই। রূপ মায়ের কাছে যায়, শান্ত গলায় প্রশ্ন করে, মা এমন কেন করছো? বাবা,
আমি কি নাতি নাতির মুখ দেখবো না? আল্লাহর ইচ্ছা হইলে অবশ্যই দেখবা। তনুর কি কোনো সমস্যা আছে? ডাক্তার কি বলেছে? আমার থেকে কিছু লুকাস না বাবা। রূপ চোখ মুখ শক্ত করে প্রশ্ন করে। যদি সমস্যা থাকে তাহলে কি করবা? তোর আরেকটা বিয়ের ব্যবস্থা করি। এবার রূপের মাথাটা গরম হয়ে যায়। শুধুমাত্র একটা বাচ্চার জন্য এত বছরের ভালোবাসা জলাঞ্জলি দিব? বাচ্চা তো যে কোনো অনাথ আশ্রম থেকেও পাওয়া যায়। আমরা না হয় কোনো অসহায় বাচ্চার দায়িত্ব নেব। শেফালি বেগম রূপকে ধমকিয়ে থামিয়ে দেয়। যারে তারে টোকাইয়ে নিয়ে আসবি আর আমার তারে মানা লাগবে? রূপ একটু চেঁচিয়ে ওঠে। তার মানে তো তোমার কথা অনুযায়ী তনুর সমস্যা থাকলে আমার তনুকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করতে হবে নিজের জন্য, তাই তো? ছাড়বি কেন? তনু থাকবে, সমস্যা কি? থামো তো মা। রূপ রূপ ঘুরে যায়, কিছু কাগজপত্র হাতে করে নিয়ে। নাও দেখো। কি এগুলো? রিপোর্ট। সমস্যা তনুর না, আমার এখানে সব লেখা আছে দেখো। শেফালি বেগম অবাক চোখে তাকিয়ে আছে রূপের দিকে। তোমার কথা মতো যার সমস্যা আছে তারে ছাইড়া দেওয়া উচিত, তার মানে তনুর উচিত আমার ছাইড়া দেওয়া। মামুনি তনুর জন্য ছেলে দেখো, আমার জন্য শুধু শুধু তনু কেন মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হবে? তনু এতক্ষণ চুপ ছিল, এবার সব মৌনতা ভেঙে সে কান্না করতে করতে রূপকে জড়িয়ে ধরে। পাগল হয়েছো তুমি? কি সব বলো? তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি, আর কিছু জানি না আমি। সত্যি বললাম, বলতে চাইনি কারণ নিজেকে ছোট মনে হয়, কিন্তু মা বুঝলো না। তনু আমার সবকিছু মেনে নিয়ে তুই থাকবি আমার সাথে। তনু কান্না করে, চুপ করে থাকে। মৌনতার সম্মতির লক্ষণ। শেফালি বানু কান্না করছে। সে তনুর কাছে ক্ষমা চায়। সত্যি সে বড্ড ভুল করে ফেলেছে। এত কিছুর মাঝে আঞ্জরা বানু কোনো কথা বলছে না, অবাক চোখে তাকিয়ে আছে রূপের দিকে। রূপ যেন জলজন্ত ভালোবাসার প্রমাণ। সবাই যে যার কাজে ব্যস্ত, পরিস্থিতি বেশ স্বাভাবিক হয়ে গিয়েছে। শেফালি বেগম আগের মতোই স্বাভাবিক। তনুর প্রতি তার ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেছে। রূপ আঞ্জরা বানুর পাশে গিয়ে বসে পড়ে। ডাকছিলে মামুনি? রূপ, প্রত্যেকবারের মতো এবার আর প্রশ্ন করব না তুমি তনুকে ভালোবাসো কিনা, কারণ আমি জানি হয়তো এই পৃথিবীতে তোমার থেকে বেশি কেউ তনুকে ভালোবাসে না। রূপ মামুনের হাত চেপে ধরে। আঞ্জরা বানু একটু দম নিয়ে বলে ওঠে, আমি জানি প্রবলেম তোমার নয়, তনুর মধ্যে আছে। তনুর কমপ্লিকেশনের জন্য আমি দায়ী। সেদিন অ্যাক্সিডেন্টের পর ওর প্রপার কেয়ার নিতে পারিনি। আই অ্যাম সরি। ছাড়ো তো মামুনি, সন্তান আল্লাহর দান। আল্লাহর ইচ্ছা হলে হবে আমাদের বাচ্চা। ট্রিটমেন্ট তো চলছেই। এসব কেন করলে বাবা? দেখলে না মার মাথাটা কিভাবে খারাপ হয়ে গিয়েছিল। আমি চাই না আমার তনুকে কেউ অসম্মান করুক। আমি তনু সারা জীবনের সুখের দায়িত্ব নিয়েছি। রূপ বেরিয়ে যায় ঘর থেকে। আঞ্জরা বানু কাঁদছে, তবে এটা কষ্টের কান্না না, সুখের কান্না। সত্যি ভালোবাসা সুন্দর। মনে মনে আঞ্জরা বানুর একটু আফসোসও হয়। ইস, সেই দিন যদি তনয় এভাবে পাশে থাকতো তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। কিন্তু না, সে তো তার তাসের ঘর তৈরি করেছিল, যেই ঘরে ভালোবাসার অভাব ছিল, সামান্য হাওয়ায় ভেঙে গেছে। তবে তার মেয়েরই ঘর ভালোবাসার অভাব নেই। এটাই তো মা হিসেবে শ্রেষ্ঠ প্রাপ্তি। ভালোবাসা সত্যি সুন্দর, হাজার অপ্রাপ্তির দুঃখেও সুখের। সকাল থেকে রূপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধে হতে চলল, রূপের কোনো পাত্তা নেই। এদিকে ফোনও লাগছে না। তনুর যেন দম বন্ধ হয়ে আসছে চিন্তায়। আচ্ছা, অনুশোচনায় রূপ কিছু করে বসলো না তো? তনু আর কিছু ভাবতে পারছে না। প্রায় সন্ধে নাগাদ রূপের ফোন লাগে। তো রূপ কল রিসিভ করতেই তনু হাউমাউ করে কেঁদে ওঠে। নিয়েছি। কি হয়েছে, কাঁদছিস কেন? কই তুমি? আল্লাহর দোহাই লাগে বাড়ি ফিরে আসো। আমার সত্যি কিছু চাই না, তুমি হলেই হবে। প্লিজ বাড়ি ফিরে আসো, আমার তোমারে নিয়ে আর কোনো অভিযোগ নেই। রূপ মুচকি হাসে উত্তর দেয়, ঠান্ডা গলায় উত্তর দেয়, কাঁদিস না তনয়া, আজ না তোর জন্মদিন। আমি তো তোর জন্য উপহার নিতে আসছি, আর একটু অপেক্ষা কর প্লিজ। তনু কিছু বলতে যাবে তার আগেই রূপ ফোনটা রেখে দেয়। তনু কিছুটা শান্ত হলেও চিন্তামুক্ত হতে পারল না। প্রায় 8টা নাগাদ রূপ বাড়ি ফিরে আসে, সঙ্গে একটা সদ্যজাত বাচ্চা, ফুটফুটে একটা মেয়ে বাবু। তনু দৌড়ে রূপের কাছে যায়। রূপ বাচ্চাটা তনুকে দেখিয়ে বলে, দেখ বাচ্চাটা দেখতে একদম তোর মতো। তনু আঙ্গুল উঁচিয়ে বলে, বাচ্চাটাকে আমাকে মা ডাকবে? ডাকবে তোর আমাকে বাবা। তনু খুব খুশি। রূপ তাকে জন্মদিনের সেরা উপহার দিয়েছে। সেই বছর গড়াতে না গড়াতেই তনু কনসিভ করে। অনেক কমপ্লিকেশনের মাঝেই তনুর যমজ বাচ্চা হয়। 2টা ছেলে বাচ্চা হয়েছে। তনু আর রূপ এখন 3 বাচ্চার বাবা মা। মাঝে মাঝে রূপ মজা করে তনুকে বলে, তনু নানু আপুকে বলিস এবার যেন তোকে ট্রিপল বাতাবি লেবু খাওয়ায়, তাহলে এবার একটা না 2টা একসাথে 3টা
বাচ্চা হবে। তনু রাগী চোখে তাকায় রূপের দিকে। রূপ হাসতে থাকে। ভালোবাসা সত্যিই খুব সুন্দর।